শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়, সাজার পরোয়ানা সহ ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। জ্বর আর শরীরের ব্যথা, বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি 40 জন। মশা নিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ 6টি ভোগ্য পণ্যের আমদানি। 2 মাসের ঋণপত্র খোলা বেড়েছে 294%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্র। ভোরের সময় সঙ্গে আছি আমি মনির হোসেন। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল করতে শেখ হাসিনা ও কামালের হাতে সময় মাত্র 29 দিন। তাদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারি করবে আবেদন করবে প্রসিকিউশন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানাও পাঠানো হবে বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী HM তামিম। শেখ হাসিনার মামলার রায়ের পরদিনও ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ, বিজিবির বাড়তি নিরাপত্তা। রায় দেয়া 3 সদস্যের বেঞ্চ এদিন এজলাসে বসেননি। একটি মামলায় সাক্ষ্য হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মঙ্গলবার প্রসিকিউটর গাজী MH তামিম বলেন, রায়ের সত্যায়িত অনুলিপি হাতে পাওয়ার পর জেলা ম্যাজিস্ট্রেট ও চৌধুরী আব্দুল আল মামুনের কাছে পাঠানো হবে। রায়ের বিরুদ্ধে আপিল করতে চাইলে শেখ হাসিনা কামালের হাতে আর মাত্র 29 দিন সময় আছে বলেও জানান তিনি। সারেন্ডার করে অ্যাপিলেট ডিভিশনে অ্যাপিল ফাইল করবেন এবং অ্যাপিলে ওনার এই সকল কথা বলবেন। অ্যাপিলেট ডিভিশন যথার্থ ন্যায় বিচার করবেন, 2 পক্ষকে শুনে। সাজাপ্রাপ্ত পলাতক এই 2 আসামিকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানো হবে বলেও জানান তামিম। গ্রেফতারি পরোয়ানার কপি সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে আমাদের আগেই। সেটাকে এখন মডিফাই করে গ্রেফতারি পরোয়ানার বদলে একটা কনভিকশন ওয়ারেন্ট, এই কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা বলে আমরা তার বিরুদ্ধে আরেকটি ইন্টারপোলে নোটিশ জারির জন্য আবেদন করব থ্রু ফরেন মিনিস্ট্রি। শেখ হাসিনার মামলার রায়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন নিয়ে পর্যবেক্ষণ দলের বিচারে সহায়ক হবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ ও আহতদের পরিবারকে দেয়া হবে তা সরকার নির্ধারণ করবে বলেও জানান প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে চিঠি পাঠাবে পররাষ্ট্র মন্ত্রণালয়। রায়ের কপি নয়, শুধু নোট ভার্বাল পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। ট্রাইব্যুনালের রায়ের পর আইন ও পররাষ্ট্র উপদেষ্টা জানিয়েছিলেন, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে তাদের ফেরত পাঠাতে ভারতকে চিঠি দেবে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, এই 2 আসামিকে ফেরত না পাঠালে তা হবে দেশটির অবন্ধুসুলভ আচরণ। যদিও এর আগে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ঢাকা চিঠি দিলেও এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি দিল্লি। এদিকে সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানায়, শেখ হাসিনার দণ্ড সম্পর্কে অবহিত ভারত। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত বলছেন রাজনৈতিক বিশ্লেষক ও আইনজীবী। তাদের মতে এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতেও কাজে লাগবে। রাজনীতিবিদদের এর থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানান তারা। এছাড়া শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাসান ওয়ালির রিপোর্ট। আবু সাইদ মুগ্ধ ও অসীম রিয়াগোপ সহ 1400 ছাত্র জনতাকে হত্যাযজ্ঞের প্রথম রায় দেখল বাংলাদেশ। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ফাঁসির আসামি। ছাত্র জনতার রোষের মুখে 2024 সালের 5 আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। হেলিকপ্টারে দেশ ছেড়েন শেখ হাসিনা। এরপর তার বিরুদ্ধে হয় কয়েকশো মামলা। 15 মাসের মাথায় মানবতা বিরোধী 4 অপরাধে মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। That is sentence of death.
মানবতা বিরোধী অপরাধের পর পুরো বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের উল্লেখ করে এই সিনিয়র আইনজীবী বলছেন, এই রায় দল হিসেবে আওয়ামী লীগের বিচারেও কাজে লাগবে। আগে আইসিটি যে সমস্ত বিচার কাজ হয়েছে তার তুলনায় অনেক বেশি স্বচ্ছই আমার মনে হয়েছে। শেখ হাসিনার নিজের বিভিন্ন বক্তব্য, যেখানে তিনি বলছেন যে এটা করা তার দায়িত্ব ছিল, এভাবে আন্দোলন দমন করা। তারপরে হলো একজন স্টেট উইটনেসের বক্তব্য, এটা সাক্ষ্য প্রমাণ যথেষ্ট আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হওয়ার কথা। যখন দলের বিচারের বিষয় আসবে, এই বিচারের ফলাফল নিশ্চয়ই সেখানে উপস্থাপন করা হবে। শেখ হাসিনার রায়কে নজিরবিহীন দৃষ্টান্ত উল্লেখ করেই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জুলাই হত্যাযজ্ঞের পূর্ণাঙ্গ বিচার নিশ্চিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকের এই রায়টি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হিসাবে প্রমাণিত হয়েছে। যারা ভবিষ্যতে রাজনীতি করবেন তাদের জন্য কিন্তু এখানে বড় একটা ইতিহাসের শিক্ষা। তাদের মধ্যে যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু এই সিদ্ধান্তটি বা তাকে ফিরিয়ে আনা বা আরও অনেকগুলো কাজ করা একটু চ্যালেঞ্জই হবে। মৃত্যুদণ্ড হয় ভারত থেকে, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা কঠিন হলেও হাল না ছাড়ার পরামর্শ দুই বিশেষজ্ঞেরই। অনেকগুলো দেশেরই নিয়ম আছে যে তারা কাউকে ফেরত দেবে না যদি ফেরত দেওয়ার পরে সে মৃত্যুদণ্ডের মুখোমুখি হয়। ভারতের সাথে বাংলাদেশের অপরাধী প্রত্যাপনের বিষয়ে একটা চুক্তি আছে, সেই চুক্তির আলোকে আইনি প্রক্রিয়া চালানো এবং কূটনৈতিক তৎপরতা চালানো। তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে এটা আমরা খুব সহজে এটা প্রত্যাশা করলেও ভারত এই কাজটি করবে কিনা আমরা জানি না। জুলাই আন্দোলন দমনে হত্যার উস্কানি, প্ররোচনা ও নির্দেশ দান, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের মোট 5 অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। দিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে ভারতে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা 6:30টার পর দিল্লিতে পৌঁছান খলিলুর রহমান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের কর্মকর্তা। বৃহস্পতিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের 7ম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিনই সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদেরও সম্মেলন হবে। ওই দিনই বিকেলে খলিলুর রহমানের ঢাকার উদ্দেশ্যে দিল্লি ছাড়ার কথা রয়েছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির আরেক নেতা রুহুল কবির রিজভী বলেছেন, দেশ ও জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয়। প্রয়াত রাজনীতিবিদ ব্যারিস্টার মওদুদ আহমদ রচিত শেষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন রাজনৈতিক সহকর্মী, সাংবাদিক সহ বিশিষ্টজনরা। রাজধানীতে গুলশানে একটি হোটেলে আয়োজন করা হয় এই অনুষ্ঠান। আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমানের সময়েও দুঃশাসন চলেছে। রক্ষী বাহিনীর নির্যাতনের শিকার অনেককে আইনি সহায়তা দিয়েছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ। খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা, তার স্ত্রী, তার শ্যালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান অস্থির সময়ে যে রাজনীতিবিদরা পথ দেখাতে পারতেন তাদের মধ্যে মওদুদ আহমদ অন্যতম। এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। এদিন দুপুরে বগুড়ায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, দিনের ভোট রাতে করতে শেখ হাসিনা 3000 কোটি টাকা প্রশাসনের কর্তাদের দিয়েছেন। জনগণের সঙ্গে বেইমানির পরিণতি খারাপ হয় বলেও মন্তব্য করেন তিনি। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। যখন পড়তেন মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।
শেখ হাসিনার বিচার নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে প্রীতি সমাবেশে একথা বলেন তিনি। দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদা মুক্ত করার ঘোষণাও দেন জামাত আমির। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুরে সুধী সমাবেশের আয়োজন করে স্থানীয় জামায়াত নেতাকর্মীরা। মঙ্গলবার রাতে এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় প্রসঙ্গে জামায়াত আমির বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার প্রক্রিয়ায় যে রায় হয়েছে এতে স্বস্তি পাবে স্বজনহারা পরিবারগুলো। দ্রুত বিচার কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ন্যায় বিচারের দাবি হচ্ছে বিচারের রায় কার্যকর হওয়া। আমরা সরকার এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানাব যে আপনার তার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করুন। দেশবাসী আপনাদের সাথে আছে, দেশবাসী আপনাদের সাথে থাকবে। আমরা মনে করি এর মধ্য দিয়ে মজলুমানের কান্না কিছু হলেও থামবে ইনশাআল্লাহ। স্বজনহারা পরিবারগুলো সাময়িক কিছু সান্ত্বনা পাবে। তবে আমরা মনে করি এই বিচারের মানদণ্ডেই উত্তীর্ণ হয়েছে, কারণ বিচার ছিল স্পষ্ট, খুলাসা। ক্ষমতায় গেলে দেশের শিক্ষা ব্যবস্থা পুনর্গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। ভালো জাতি গড়ে তুলতে হলে ভালো একটা শিক্ষা ব্যবস্থা আমাদের লাগবে। কোনো চাঁদাবাজ একজন শিল্পপতির কাছে, একজন ব্যবসায়ীর কাছে গিয়ে এটা বলার সাহস করে না যে হ্যাঁ, এই এলাকায় ব্যবসা করতে হলে আমাদের দিকে চাইতে হবে, আমাদেরকে দেখতে হবে। আমরা এই সমস্ত সন্ত্রাসী চাঁদাবাজদেরকে সমাজ থেকে তাড়াবো, নির্মূল করবো ইনশাআল্লাহ। নির্বাচনে জিতলে জনগণের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর থাকার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। 15.5 বছরে আমরা বড় মজলুম সংগঠন ছিলাম। আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, উৎসব মুখর। দলীয় কার্যক্রম নিষিদ্ধ, ইসি নিবন্ধন স্থগিত করায় অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে নেদারল্যান্ডসের উপমন্ত্রী পাসকালে গ্রোটেন হাউসের সাক্ষাতে এই কথা জানান তিনি। ফেব্রুয়ারির নির্বাচনে এবার রেকর্ড সংখ্যক নতুন ভোটার ভোট দেবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন প্রস্তুতির প্রশংসা করেন ডাচ মন্ত্রী। সাক্ষাতে কৃষি, বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি, যুব উন্নয়ন এবং তরুণ ও নারী উদ্যোক্তাদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গঠনের সম্ভাবনা সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। সদ্য প্রণীত শ্রম আইনের প্রশংসা করে ডাচ মন্ত্রী বলেন, এই আইন ডাচ ও ইউরোপীয় বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000। নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকার প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এদিকে পোস্টাল ব্যালট অ্যাপ উদ্বোধন করে সিইসি বলেন, প্রবাসী ভোটার গণতন্ত্র এবং সুশাসনের জন্য সেতু বন্ধন তৈরি করবে। প্রবাসে থাকা বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রয়োগের পথ সুগম করতে পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপ চালু করল নির্বাচন কমিশন। প্রবাসে বসে ভোট দিতে চাইলে এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন 143টি দেশের প্রবাসী বাংলাদেশিরা। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করা যাবে। এছাড়া বাংলাদেশে বসবাসরত নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি, সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা 19 ডিসেম্বর থেকে 23 ডিসেম্বরের মধ্যে নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় তিনি বলেন, প্রবাসী ভোটাররা গণতন্ত্র ও সুশাসনের জন্য সেতুবন্ধন তৈরি করবে। প্রবাসী ভোটার গণতন্ত্র ও সুশাসনের জন্য একটা সেতুবন্ধন রচনা করবে। তাদের ভোটের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি হবে আরও বিস্তৃত, আরও প্রতিনিধিত্বশীল এবং আরও শক্তিশালী। আমরা একটি নতুন অধ্যায় সূচনা করছি, যেখানে বাংলাদেশের নাগরিকত্ব ভৌগোলিক নয়, বৈশ্বিক। সবার ভোটাধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান সিএসি। নির্বাচন কমিশন সবসময় প্রতিশ্রুতিবদ্ধ, ভোটারদের ভোটাধিকার প্রয়োগে কোনো নাগরিক যেন বঞ্চিত না হন। আমরা বিশ্বাস করি ডাক ভোটের এই আধুনিক পদ্ধতি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এর আগে সকালে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। মোট ভোটারটা হচ্ছে 12,95,183। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,28,79,042। হিজড়া 1,234। সেই সঙ্গে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় আম জনগণ পার্টির ভাগ্য ঝুলে আছে বলেও জানান ইসি সচিব। একটা দায়িত্ব আসছে, অত প্রস্তুত তো আমরা নিজেরা আলোচনা করছি। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির আমদানি। চকলেট, বেভারেজ সহ শিশু খাদ্য ব্যবহার বাড়াচ্ছে ক্যান্সার সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। এদিকে ভারতের বিপক্ষে জয়কে এফএ কাপ জয়ের চেয়েও বড় অর্জন বলছেন হামজা চৌধুরী। দারুণ জয়ের পর দল নিয়ে স্বপ্ন বড় হয়েছে বাংলার ফুটবলের পোস্টার বয়ের। খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি উইন করছি। প্রতিটি জয় আনন্দের। লেস্টার সিটির হয়ে এফএ কাপ জয়ের চেয়েও ভারতের বিপক্ষে জয়ের আনন্দ অনেক বেশি। আমি কোনো শব্দে প্রকাশ করতে পারবো না সেটা। আল্লাহর রহমতে আমরা জিতেছি। দলের সবার চেষ্টায় এই জয় সম্ভব হয়েছে। জাতীয় দলের জার্সিতে খেলে এই জয়ে আমার স্বপ্ন পূরণ হয়েছে। So yeah, it's definitely right up there with the FA Cup win. ঢাকা জাতীয় স্টেডিয়াম মাতিয়ে বাড়তি উচ্ছ্বাস শেখ মোরসালিনের কণ্ঠে। ভারতের বিপক্ষে ম্যাচের একমাত্র গোল স্কোরারের কাছে এই গোল হয়ে থাকবে চিরস্মরণীয়। টিম হোটেলে কেক কেটে জয় উদযাপন করেছে লাল সবুজের প্রতিনিধিরা। মোরসালিনের সাক্ষাৎকার নিয়েছেন এস এম ইকবাল। ভারতকে নাকি হারানো যায় না, কিন্তু 22 বছর পর ঠিকই কিন্তু তাদের হারিয়ে লাল সবুজ ইতিহাস রচনা করেছে জাতীয় স্টেডিয়ামে। যার গোলে ভারতকে হারিয়েছে বাংলাদেশ, সেই গোলের নায়ক আমাদের সঙ্গে আছেন মোরসালিন। তার কাছ থেকেই জানবো এশিয়ান কাপের প্রথম জয় এবং ভারতকে হারালাম আমরা 22 বছর পর। আপনার পা থেকেই গোলটি এসেছে। যখন স্কোরটি হয়ে গেল তখন আসলে আপনার ফিল্ড আসলে কি ছিল, যে স্টেডিয়াম ভর্তি দর্শক, তাদের সামনে গোলটাকে আসলে কিভাবে সেলিব্রেট করেছেন, মনে কি কাজ করছিল আসলে? না, আলহামদুলিল্লাহ, আমি ফার্স্টে বলতে চাই, আমি ক্রেডিট দিতে চাই অল দ্য টিম মেম্বার্স, যারা আছেন। রাকিব ভাই অনেক সুন্দর স্কোর করছেন, রাকিব ভাইকে কৃতিত্ব দিতে চাই। হামজা ভাই যারা ছিল ডিফেন্স লাইন। সব থেকে বড় ব্যাপার, আমরা ম্যাক্সিমাম ম্যাচগুলোতে আমরা লাস্ট টাইমে যে গোল কনসিড করি, সো এই ব্যাপারটা নিয়ে আমি খুবই প্রাইড ফর কোচিং স্টাফ বা সবার কাছে যে আমরা গোল কনসিড করি নাই। আমাদের ফোকাস ছিল, আমরা খুব ভালোভাবে মেন্টালি আমরা খুব স্ট্রং ছিলাম যে যেভাবে হোক আমাদের জিততে হবে। সো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমি হ্যাপি। আর অবশ্যই গোল, এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে গোল করলে করার পর অবভিয়াসলি ইমোশনাল একটা ব্যাপার থাকে। সো ডিউরিং ম্যাচ ট্রাই করছি যে ইমোশন কন্ট্রোল করার জন্য, এবং ম্যাচ শেষে আমার চোখ দিয়ে অটোমেটিক পানি পড়তেছিল। মোরসালিন, আপনি যখন গোল করলেন, ইনজুরিতে ছিলেন, লাস্ট ম্যাচ কয়েকটা ম্যাচ হচ্ছে আপনি খেলতে পারেননি, ইনজুরি থেকে ফিরলেন এবং ফেরার মতো রয়্যাল কামব্যাক যেটাকে আমরা বলি, সেটাকে আসলে কিভাবে দেখবেন? ডিউরিং দ্য ইনজুরি পিরিয়ড ফুটবলারদের এসে স্কোর করা বা পারফর্ম করাটা খুবই টাফ, সেখান থেকে আপনি পারফর্ম করলেন এবং দলকে জেতালেন। না, এটা আমি গ্রেটফুল কোচিং স্টাফের কাছে, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি আস্থার হয়তো আমার মনে হয়েছে আমি প্রতিদান দিতে পেরেছি। হয়তো এরকম আমি কোচকে ধন্যবাদ জানাতে চাই আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, কারণ টাফ না, ফার্স্ট ম্যাচ আমি খেলতে পারি না, ইনজুরি ছিলাম। সো ডিসিশন নেওয়াটা টাফ, নেক্সট ম্যাচে খেলবো কি খেলবো না। সো আমি গ্রেটফুল সবার কাছে। হামজা সমিতির দলে আসার পর খেলাটা আসলে কতটা সহজ হয়ে গিয়েছে আপনাদের জন্য? না, আমরা এখন অনেক কনফিডেন্ট। আমরা হয়তো অন পেপারে আমরা হয়তো অনেক পিছানো, বাট ইন্ডিয়া তো আমাদের থেকে অন পেপারে অনেক আগানো। সো আমরা এখন আমরা বলতে, আপনারা তো দেখলেনি, বা আপনারা হংকং, সিঙ্গাপুরের ম্যাচেও আপনারা দেখবেন আমাদের বল কন্ট্রোল, আমাদের আমাদের পায়ে ম্যাক্সিমাম বল থাকে। সো আমরা এখন মোর কনফিডেন্ট সবাই আসাতে। আচ্ছা, শেষ প্রশ্ন, একটু আফসোস থেকে গেল কিনা? কয়েকটা ম্যাচ আমরা ক্লোজ ছিলাম, একেবারে লাস্ট মোমেন্টে হেরে গেছি, নয়তো ড্র করেছি। এই ম্যাচগুলো যদি পজিটিভ রেজাল্ট আসতো, তাহলে বাংলাদেশের পক্ষে আসলে এশিয়ান কাপ এইবার খেলার একটা মোক্ষম চান্স ছিল কিনা? না, অবশ্যই হয়তো ইন্ডিয়ার এগেনস্টে আমরা জিতে পেরেছি আলহামদুলিল্লাহ, বাট একটা তো আফসোস থেকে যায়, এশিয়ান কোয়ালিফাই থেকে আমরা এখন আর নাই। তারপরও ইনশাল্লাহ হয়তো হোপফুলি সামনে ভালো কিছু হবে। আমাদের প্রোগ্রেশন যেটা আছে, যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি, সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা এখন গোল করতে জানি, গোল কনসিড না করতে জানি। সো আমাদের ডে বাই ডে প্রোগ্রেশন হচ্ছে, সো এটা একটা বিগ ফ্যাক্ট। শুভকামনা থাকলো আগামীর জন্য।
কথা বলছিলাম ভারত বধের নায়ক শেখ মোরসালিনের সঙ্গে। তার গোলেই 22 বছর পর বাংলাদেশ জয় তুলে নিয়েছে ব্লু টাইগারদের বিপক্ষে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে দারুণ জয়ের পর বাংলাদেশ দলকে 2 কোটি টাকা অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আগামীতে এশিয়ান কাপের মূল মঞ্চে খেলবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা যুব ও ক্রীড়া উপদেষ্টার। এদিকে বছরের শেষ ম্যাচে জয় ফুটবলারদের আরও আত্মবিশ্বাসী করবে বলে মনে করছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। অসাধারণ একটি গোলের মাধ্যমে বাংলাদেশ আজকে জিতেছে। 23 বছরের ভারতের সাথে না জেতার বন্ধাত্ব গুছিয়ে আজকে বাংলাদেশ জিতেছে। এই জন্য বাংলাদেশ দলকে, বাফুফেকে এবং বাংলাদেশের সকল জনগণকে আমি অভিনন্দন জানাতে চাই। আজকে বাংলাদেশের মানুষকে এই দিনটা দেখার সুযোগ করে দেওয়ার জন্য এবং অসাধারণ খেলা উপহার দেওয়ার জন্য বাংলাদেশ ফুটবল দলকে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 কোটি টাকার আমরা পুরস্কার ঘোষণা করেছি। অতি দ্রুতই আমরা এফসিও কোয়ালিফাই করব এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চেও বাংলাদেশকে আমরা দেখব। 22 বছর পরে একটা টিমকে হারানো, এই অপেক্ষাটা অনেক বেশি লম্বা ছিল। অ্যান্ড আমি শুকর আল্লাহর কাছে থ্যাঙ্কস জানাই যে আমার টার্মে এটা হতে পেরেছে। আগামী বছরেই র্যাঙ্কিংটাকে ভালোভাবে ইমপ্রুভ করা, একই সাথে যদি পারা যায় এএফসি কোয়ালিফায়ার্সে অ্যাটলিস্ট সেকেন্ড হওয়া আমাদের গ্রুপে। মাঠে বসে বাংলাদেশের খেলা দেখতে না পারলেও ভারতের বিপক্ষে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তিনি বাংলাদেশ দলের ঐক্য ও শৃঙ্খলার প্রশংসা করেন। আলাদাভাবেই বলেছেন ম্যাচে একমাত্র গোল করা মোরসালিনের কথাও। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ফুটবলের সবুজ গালিচায় বাংলাদেশ বারবার হোঁচট খেয়েছে ভারতের সামনে। 1, 2 কিংবা 10 না, একটা জয়ের জন্য অপেক্ষা ছিল দীর্ঘ 22 বছর। বাড়তে থাকে হতাশা। অবশেষে হামজা, শমিত, মোরসালিনরা অবসান করলো সেই অপেক্ষার, যা মনে করিয়ে দেয় রবার্ট ব্রুসকে, যুদ্ধের ময়দানে যিনি 7 বারের চেষ্টায় জয় পেয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। বাংলাদেশের ফুটবলে নতুন দিনের সূচনা হয় হামজা, শমিতের হাত ধরে। স্বপ্ন ছিল জামালরাও দেশের ফুটবলকে নিয়ে যাবেন পরের ধাপে। সে স্বপ্ন নিয়ে এশিয়ান কাপ বাছাই শুরু করলেও বারবার পেয়ে বসে হতাশা। ড্র আর হারের বৃত্তেই ঘুরতে থাকে লাল সবুজ। অবশেষে বহুল প্রতীক্ষিত ভারতের বিপক্ষে সেই ম্যাচ। কোটি লাল সবুজ ভক্তের হৃদয় জয় করে বাংলাদেশ ভারতের বিপক্ষে পায় পরম কাঙ্ক্ষিত ফল। খেলাধুলা সার্বজনীন, দেশের কোনো জয় উদযাপন করে 16 কোটি মানুষ। বাংলাদেশ দলের এই জয় মাঠে বসে দেখতে পারেননি তারেক রহমান, তবে অবিস্মরণীয় এই জয় নাড়া দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও। ভারতের বিপক্ষে জয় নিশ্চিত হতেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট দিয়েছেন। সেখানে 22 বছর পর ভারতের বিপক্ষে পাওয়া জয়ে দলের প্রশংসা করেন তিনি। দলে ঐক্য ও শৃঙ্খলা থাকলে যে কোনো কিছু অর্জন সম্ভব, সেটাও উল্লেখ করেন তারেক রহমান। তার পোস্টে প্রশংসা করেন ম্যাচের একমাত্র গোলদাতা মোরসালিনের। ফুটবলাররা যুব সমাজের অনুপ্রেরণা, ক্রীড়া সংস্কৃতির দূত। এই জয় থেকে অনুপ্রেরণা নিয়ে সামনেও বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে ভালো করবে বলে বিশ্বাস তারেক রহমানের। ক্রীড়াক্ষেত্রে বাংলাদেশের অর্জন আসে কালে ভদ্রে, তবে দল মতের ঊর্ধ্বে গিয়ে এই জয়গুলোই পুরো দেশকে বাঁধে এক সুতোয়। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এশিয়ান কাপ বাছাই পর্বে অবশেষে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরল বাংলাদেশের ফুটবল সমর্থকরা। ভারতের বিপক্ষে দীর্ঘ অপেক্ষার পর জয় সমর্থকদের আনন্দে যুক্ত করেছে বাড়তি মাত্রা। হামজা সহ বাকি ফুটবলারদের পারফরমেন্সে মুগ্ধ তারা। যদিও কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরাকে আর বাংলাদেশ দলে দেখতে চান না সমর্থকরা। একটা জয় বদলে দিয়েছে পুরো দৃশ্যপট। ভারতের বিপক্ষে দীর্ঘদিনের যে আক্ষেপ, সেই আক্ষেপ লাল সবুজরা মেটালো হামজা, শমিত, মোরসালিনদের হাত ধরে। মাঠের প্রায় 23,500 দর্শক গর্জন তুলেছে হামজাদের পক্ষে। সমর্থকদের নিরাশ করেনি লাল সবুজ। জয়ের সুখস্মৃতি নিয়ে স্টেডিয়াম ছেড়েছে সমর্থকরা। আর জয়টা যখন চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে, তখন আনন্দের মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। 22 বছর পর একটা ইন্ডিয়ার বিপক্ষে উইন, এটা তো অবিশ্বাস্য। ক্রিকেটে হোক, ফুটবলে হোক, আমরা ভারতের সাথে জিতবই। খেলা দেখতে আসছি, আজকের ম্যাচটাই জিতছে, এটা আমার সবচেয়ে বড় আনন্দ। আমার কেন জানি মনে হয়েছে ইন্ডিয়া টিম খুব নার্ভাস আর কি। হ্যাঁ, এই নার্ভাসনেস
এই ইন্ডিয়ার এই নার্ভাসনেস কবে কাটবে বাংলাদেশের বিপক্ষে সেটাই দেখার বিষয়। বাংলাদেশ যে গোল দিতে পারছে এবং ইন্ডিয়ার সাথে যে ভালো খেলে জিতছে, এই একটা কনফিডেন্স আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো কাজে দেবে। ডিফেন্স ওয়াজ অ্যামেজিং এবং আসলে আমাদের মুরসালিনের যে টাচ, ওয়ান টাচে যে অ্যামেজিং। মাঠে বাংলাদেশ দলের পারফরম্যান্স মুগ্ধ করেছে সমর্থকদের, বিশেষ করে হামজার ফ্লাইং হেডে গোল সেভিং ক্লিয়ারেন্স জায়গা করে নিয়েছে তাদের হৃদয়ে। এমন সেভ মনে রাখবেন তারা দীর্ঘদিন। সামনে হামজা, ডাইনে হামজা, বামে হামজা, পিছে হামজা, সব জায়গায় হামজা আর হামজা। হামজা খেলছে, বাকি প্লেয়াররাও দে প্লেড ভেরি ওয়েল অ্যান্ড আওয়ার টিম খুবই সুন্দর খেলে। আমাদের টিম যে এত ভালো খেলে এটা ইন্ডিয়ার সাথে খেলার পরে বোঝা গেল। আমি হঠাৎ করে বাংলাদেশে খেলা দেখার জন্য অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে গেছি। এটার পেছনে সবচেয়ে বড় ক্রেডিট আমি দিব হামজাকে। হামজা চৌধুরী একবারে পুরো পাল্টাই দিয়েছে আমাদের বাংলাদেশ ফুটবলটাকে। গোলকিপার একটু নার্ভাস ছিল, বাট হামজা যেমনি খেলা কন্ট্রোল করেছে তা অসাধারণ। জয় পেলেও হাবিয়ার কাবরেরা ইস্যুতে অনর লাল সবুজ ভক্তরা। এই কোচকে আর বাংলাদেশ দলের সঙ্গে দেখতে চান না তারা। কাবরেরার পদত্যাগ অবশ্যই, এখন আর কাবরেরা চলে না। ফার্স্ট হাফে কিন্তু একেবারে গোলবারের মাঝখান থেকে হেড করে একটা বল বের করে দিলে, তবে অন্যথায় কিন্তু আমরা গোলটা খেয়ে যেতাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে এই জয় নতুন দ্বার উন্মোচন করেছে দেশের ফুটবলে। এখান থেকে শক্তি নিয়ে হামজা সমিত মোরসালিনদের হাত ধরে এগিয়ে যাবে দেশের ফুটবল, এমনটাই প্রত্যাশা তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। পল্লবী যুব দলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার কিলিং মিশনে অংশ নেয় 6 জন। সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু, জনি ও রোকন এসেছিল 3টি বাইকে। আটক জনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। স্বজন ও বন্ধুদের দাবি, জনপ্রিয়তা আর দলে বড় পদ পেতে পারেন এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের দিয়ে হত্যা করিয়েছে দলেরই কেউ। এদিকে ময়না তদন্তে তার শরীরে 18টি গুলির ক্ষত চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় পল্লবী থানায় হত্যা মামলা করেছেন কিবরিয়ার স্ত্রী। দুই হাত তুলে খুনিদের বিচার চাইছেন পল্লবী যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়ার শাশুড়ি। আমার মেয়ে কি করব, আমার দুই এতিম কি করব গো আল্লাহ। আমরা কি করব, আমাদের কিছু করার নাই। মানতে পারতেছি না, ছোট থেকে দেখছি তো আমি আমার সহ্য করতে পারতেছি। মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে হয় কিবরিয়ার ময়নাতদন্ত। শরীরে পাওয়া যায় 18টি ক্ষতচিহ্ন। স্বজন ও বন্ধুদের অভিযোগ, এলাকায় জনপ্রিয়তার কারণে সামনে দলের বড় পদ পেতেন কিবরিয়া। এই ঈর্ষা থেকেই সন্ত্রাসীদের মাধ্যমে তাকে হত্যা করানো হয়। আমাদের সাসপেক্টে কেউ বাদও নাই, আবার কেউ ইনক্লুডও নাই। এটা দলীয় লোক হইতে পারে, দলের বাইরের লোক হইতে পারে। মাফিয়ার সন্ত্রাসী যারা রাজনৈতিক ছত্রছায়ায় চলে 5ই আগস্টের পরে এসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, তাদের ইনভলভ আছে। দলীয় পদ পজিশনের স্বার্থের বিষয় আছে। এক বাক্যে সে মনে করেন নির্বাচিত হইতো, এবং এই জিনিসটাই মনে করেন কারো হয়তো চক্ষুশূল হয়ে গেছে। মরদেহ দেখতে এসে দ্রুততম সময়ে হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং বাকিরা যারা এটার সাথে জড়িত আছে তাদেরকে যাতে দ্রুত আইনের আওতায় এনে তাদেরকে অ্যারেস্ট করে যাতে তাদের বিচার কার্য সম্পন্ন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান মোটরসাইকেলে এসে গুলি করে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া খেয়ে অটোরিকশায় ওঠে দুজন। একজন আটক হলেও অপরজন গুলি করতে করতে পালিয়ে যায়। একেবারে আমার সামনাসামনি আসার কারণে আমি চাদরটা ধরছি, এইভাবে ওর শরীরে টাচ করছি, চাদরটা আমার হাতে আয় পড়ছে, সে সুইটা ওই দিক দিয়ে দৌড়ছে, তখন হাতে পিস্তল ছিল। অটো রিক্সাওয়ালারা একটা গুলি করে, তারপরে সামনে যায় আবার একটা ফাঁকা গুলি করে, পরে ওরা দৌড়াদৌড়ি করে। তদন্তকারীরা বলছে আটক জনিকে জিজ্ঞাসাবাদে নাম এসেছে চিহ্নিত সন্ত্রাসী পাতা সোহেল, ভাগ্নে মাসুম, দর্জি মামুন, বোমা কালু ও রোকনের নাম। ব্যবসায়িক, রাজনৈতিক নাকি মাদক নিয়ে দ্বন্দ্ব খতিয়ে দেখা হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের কানেকশনও। তার দেয়া তথ্য যে 2-1 নাম এসেছে আমাদের কাছে, তাদের নামে অনেক মামলা এসেছে, ইলিগাল অ্যাক্টিভিটিজের সাথে জড়িত আছে। শিশু সন্ত্রাসীর কানেকশন আছে কি নাই বিষয়টা আমরা আরো খতিয়ে দেখলে বুঝতে পারবো। শীতের আবহ উত্তরের জেলা রাজশাহীতে। এ সময় ডেঙ্গুর প্রকোপ কমার কথা থাকলেও উল্টো বেড়েছে। নগরী থেকে উপজেলা শহর এমনকি গ্রাম অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে সংক্রমণ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই ভর্তি থাকছে 20 থেকে 30 জন রোগী। চলতি নভেম্বরে শিশুসহ মারা গেছে 3 জন। আব্দুল সালামের ছবিতে মওজুদ রানার প্রতিবেদন। জ্বর, পেটে ব্যথা, বমি সহ বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে 4 দিন ধরে শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন চিকিৎসা কেন্দ্র ঘুরে বয়স্ক শওকতারা জানতে পারেন তিনি ডেঙ্গু আক্রান্ত। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বমিও থামছে না,
আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। আর একটা টেস্ট দিয়েছিল, ওই টেস্টটাতে ধরা পড়েছে। তার মতো বেশিরভাগ রোগী ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর অসচেতনতা ও অবহেলায় যখন পরিস্থিতি অস্বাভাবিক হয়েছে তখন ভর্তি হয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। চলতি মাসের প্রথম 2 সপ্তাহে এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 30 শিশুসহ 334 জন। চলতি মাসে 3 এবং এবছর মারা গেছেন 17 জন। রাজশাহী ও আশেপাশের এলাকা এবং ঢাকা থেকে সংক্রমিত হয়েছেন রোগীরা। আমার সমস্যা জ্বর আর শরীরের ব্যথা। আমি পরীক্ষা নিরীক্ষা করার পর আমার এই ডেঙ্গু ধরা পড়েছে। ক্লিনিকে দেখানোর পরে ওখান থেকে ঢাকা মেডিকেল দেখাইছিলাম, তারপর ওখানে একটু পজিটিভ পাওয়ার পরে এখানে আবার ওখান থেকে চলে আসছি। এখানে 3 দিন বাসায় দেখেছি, তারপর বৃহস্পতিবারে আউটডোরে নিয়ে এসেছি। লিয়ানা ডাক্তার দেখানোর পরে ওরা টেস্ট দিয়েছে। টেস্টগুলোর মধ্যে আবার শুক্রবার ছিল, শনিবারে এসে রিপোর্ট দেখায় ডাক্তারে ভর্তি দিয়েছে। চিকিৎসকদের ভাষ্য, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে মশার ধরনগত পরিবর্তন হয়েছে। অতিবৃষ্টিতে মশার প্রজনন চক্রও দীর্ঘ হয়েছে। ফলে বর্ষা শেষে প্রকোপ না কমে উল্টো নগরী থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ডেঙ্গু ছড়িয়েছে। অভিযোজনই বলেন বা জেনেটিক মিউটেশন বলেন, যে কোনো কারণেই হোক, এটি কিন্তু সংক্রমণের যে ধারা সেটি পরিবর্তিত হয়েছে। এবং আমরাও দেখছি এবার আমাদের অতিবৃষ্টির কারণে বর্ষা চলে যাওয়ার পরেও শীতের ঠিক শুরুতে কিন্তু ডেঙ্গুটা আবার নতুন করে একটু প্রকোপ দেখা দিচ্ছে। জনস্বাস্থ্যবিদরা জানান, গত 2 দশকে জুলাই ও আগস্টে বেশি সংক্রমণ ও মৃত্যু হতো। গেল 4 বছর সর্বোচ্চ সংক্রমণ ঘটে অক্টোবরে। এবার নভেম্বরেও ডেঙ্গু প্রাণঘাতী। এজন্যে মশক নিধনে নিষ্ক্রিয় কর্মসূচি, পরিকল্পনার অভাব, জনসাধারণের অসচেতনতা ও অবহেলাকে দায়ী করছেন তারা। যেটা হচ্ছে রোগীগুলো আসছে দেরি করে, এই ওয়ার্নিং সাইটটা তারা ইগনোর করার জন্যে যখন স্টাবলিশ শক হয়ে যায়, সিভিয়ার শক হয়ে যায়, তখন বিভিন্ন অর্গান ফেল করতে শুরু করে, কিডনি ফেল করতে শুরু করে, লিভার ফেল করে, ব্রেনের সমস্যা হয়, হার্টের সমস্যা হয়। এই রোগীগুলো কিন্তু আর বাঁচানো যায় না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গবেষণায় ডেঙ্গুর জন্য দায়ী ও সংক্রমণ বাড়াতে ভূমিকা রাখা মানবদেহের 6টি জিন খুঁজে পেয়েছেন। এর প্রেক্ষিতে 3টি ওষুধ নির্ধারণ করেছেন তিনি। আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত ওই গবেষণা ডেঙ্গু চিকিৎসায় নতুন দুয়ার খুলতে পারে অভিমত বিশেষজ্ঞদের। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। রমজান সামনে রেখে বাজারের বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে 6টি নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের আমদানি। চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবরে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা, মটর ডাল ও খেজুরের ঋণপত্র খোলার হার 11 থেকে 294% পর্যন্ত বেড়েছে। বাজারের চাহিদা অনুসারে যোগান নিশ্চিতে মার্জিন নির্ধারণে বাংলাদেশ ব্যাংক কোনো হস্তক্ষেপ করছে না বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পবিত্র রমজান মাসে অতি প্রয়োজনীয় পণ্য ছোলা, খেজুর, মটর ডাল, চিনি, সয়াবিন তেল ও মসুর ডাল। ওই সময়ে বাড়তি চাহিদা মেটাতে বাড়ছে এই 6 ভোগ্য পণ্যের আমদানি। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত সেপ্টেম্বর অক্টোবর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি 36%, চিনি 11%, মসুর ডাল 87%, ছোলা 27%, মটর ডাল 294% ও খেজুরের আমদানি 231% বেড়েছে। এবার ভোগ্য পণ্য আমদানিতে প্রতিষ্ঠানগুলো 1 মাস আগেই ঋণপত্র খুলছে তাড়াহুড়ো করেই। ফলে ফেব্রুয়ারি মাসের আগেই বাজারে যোগ হবে নতুন আমদানি করা পণ্য। বাংলাদেশ ব্যাংক জানায়, আমদানির চাপ থাকলেও ডলার সংকট নেই ব্যাংকগুলোতে ডলারের ক্রাইসিস এই মুহূর্তে নেই। একই সাথে ডলারের এক্সচেঞ্জ রেটটাও কিন্তু স্টেবল অবস্থায় আছে। তো এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই অনেক কমপক্ষে 3 মাস আগে থেকে এই এলসি খুলছে। এদিকে বিপরীত চিত্র রয়েছে পেঁয়াজ, রসুন ও আদা আমদানিতে। আগের বছরের তুলনায় এবার পেঁয়াজের ঋণপত্র খোলার হার কমেছে প্রায় 99%, রসুনের 89% এবং আদার 22%। বাংলাদেশ ব্যাংক জানায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনে কোনো হস্তক্ষেপ করবে না কেন্দ্রীয় ব্যাংক। মার্জিন 100% দিব না। একজন ওয়ার্কিং কাস্টমার যদি এলসি খুলতে চায়, তার জন্য সে তো ব্যাংকের কাছে পরীক্ষিত না, তার জন্য তো ব্যাংক হয়তো বা 100% নিচে মার্জিন এলসি খুলতে রাজি হবে না। এটা সম্পূর্ণভাবে ব্যাংকের ব্যবসায়ীরা তারাই নির্ধারণ করবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য, চলতি 2025-26 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই সেপ্টেম্বরে ঋণপত্র খোলা আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 10.82% বেড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। বছরের শুরুতে উত্তাপ, মাঝে খানিকটা স্বস্তি, শেষ দিকে আবারও ঊর্ধ্বমুখী।
দামদরের এমন উত্থান পতনে বছর পার করছে ডাল, তেল, আটা সহ অন্যান্য নিত্যপণ্যের বাজার। উচ্চ মূল্যস্ফীতির জাঁতাকলে পৃষ্ঠ মানুষ, কমিয়েছে ভোগের পরিমাণ, কাটছাট করেছেন বাজারের ফর্দে। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা আর সরবরাহ সংকটে স্থিতিশীলতা আসছে না বাজারে। ভূরাজনৈতিক অস্থিরতা আর বাণিজ্য যুদ্ধের প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি, আছে অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতা। সব মিলিয়ে বছর জুড়ে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে দেশের নিত্যপণ্যের বাজার। কৃষি বিপণন অধিদপ্তরের মাসিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জানুয়ারিতে প্যাকেটজাত প্রতি কেজি আটা বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকা দরে, যা কেজিতে 5 টাকা বেড়ে চলতি মাসে বিক্রি হচ্ছে 55 থেকে 65 টাকায়। বছরের শুরুতে 125 টাকায় বিক্রি হয়েছে 1 কেজি চিনি, 10 টাকা কমে গেল জুলাইয়ে যা বিক্রি হয়েছে 115 টাকায়। পরবর্তী 5 মাসে চিনির দাম কেজিতে কমেছে আরও 10 টাকা। গেল জানুয়ারিতে উন্নত মানের মসুর ডাল কেজি প্রতি 140 টাকা দরে বিক্রি হলেও জুলাইয়ে তা নেমে আসে 135 টাকায়। তবে গেল 5 মাসে এই ডালের দাম বেড়েছে 25 টাকা। উত্থান পতন দেখা গেছে ছোলার দামেও। বছর শুরুতে প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে 125 টাকা দরে, তবে জুলাইয়ে 30 টাকা কমে প্রতি কেজি ছোলা 95 টাকায় কিনেছেন ভোক্তারা। তবে 15 টাকা বেড়ে চলতি মাসে 110 টাকায় ছোলা বিক্রি হচ্ছে। 11 মাসে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটারে 14 টাকা। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 189 টাকায়। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক পরিস্থিতি আর অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে। আমাদের অধিকাংশ পণ্য আমদানির উপর নির্ভর করে। যখন আমদানিতে ভাটা থাকে তখন দামটা একটু বাড়ে, এবং উৎপাদন যখন স্বাভাবিক হয় তখন দামটাও স্বাভাবিক হয়। সম্প্রতি বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এটার একটা প্রধান কারণ হতে পারে যে একটি রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে আমাদের যে ব্যবসায়ীরা আছেন তারা অতি মুনাফার লোভে এখানে কারসাজি করছে। ভোক্তাদের স্বস্তি দিতে নিয়মিত বাজার নজরদারির তাগিদ সংশ্লিষ্টদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে টানা 3.5 মাস ধরে কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। সবচেয়ে বেশি 7.6% কমেছে মাখনের দাম। পরের অবস্থানে রয়েছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাট। বিশ্বে দুগ্ধজাত পণ্য বিক্রির সবচেয়ে বড় নিলামকারী প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির এবারের নিলামে মিলেছে এমন তথ্য। প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $3,678। 3.5 মাস ধরে বিশ্ববাজারে কমছে দুগ্ধজাতীয় পণ্যের দাম, এমন তথ্যই মিলেছে নিউজিল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির নিলাম পরিসংখ্যান বিশ্লেষণে। গেল 4 নভেম্বর চলতি মাসের প্রথম নিলামে 2.4% কমার 2 সপ্তাহ পর 18 নভেম্বরের নিলামে আরও 3% কমেছে দুগ্ধজাতীয় পণ্যের দাম। এর আগে সবশেষ জিডিটির 5 অগাস্টের নিলামে দাম বেড়েছিল। এবার নিলামে সবচেয়ে বেশি কমেছে মাখনের দাম। 2 সপ্তাহের ব্যবধানে 7.6% কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $5,886। দ্বিতীয় সর্বোচ্চ দাম কমেছে অ্যানহাইড্রাস মিল্ক ফ্যাটের। 2 সপ্তাহ আগে 1.9% কমার পর এবার কমেছে 5%। $6,543 হাতবদল হয়েছে প্রতি মেট্রিক টন দুগ্ধজাত এই পণ্য। মোজারেলার দাম গেল নিলামে বাড়লেও এবার কমেছে 2.8%। প্রতি মেট্রিক টনের দাম পড়েছে $3,214। 2.7% কমে এবার নিলামে $4,328 হাতবদল হচ্ছে প্রতি মেট্রিক টন চেডার পনির। আগে নিলামে 6.6% কমেছিল এই পণ্যের দাম। ননি ছাড়া গুঁড়া দুধের দাম 0.6 ও ননিযুক্ত গুঁড়া দুধের দাম এবার কমেছে 1.9%। 1 ঘন্টা 54 মিনিট ধরে চলা চলতি মাসের শেষ নিলামে হাতবদল হয়েছে মোট 38,612 মেট্রিক টন পণ্য। প্রতি মেট্রিক টনের গড় মূল্য পড়েছে $3,678। দরপতনের কারণ হিসেবে চাহিদার তুলনায় সরবরাহ বৃদ্ধিকে সামনে আনছেন বাজার বিশ্লেষকরা। সাদিক হাসান ইমন, সময় সংবাদ। শিল্পের কাঁচামালের আড়ালে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর ঘন চিনি হিসেবে পরিচিত সোডিয়াম সাইক্লোমেট আমদানি আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।
সাধারণ চিনির বিপরীতে 50 গুণ বেশি মিষ্টি হওয়ায় চকলেট, আইসক্রিম, বেভারেজ সহ শিশু খাদ্যে ব্যবহার হচ্ছে এই ভয়ঙ্কর উপকরণ। গত 2 মাসেই দুটি চালানে 100 মেট্রিক টন ঘন চিনি জব্দের পাশাপাশি সন্দেহভাজন আরও কয়েকটি চালান পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বচ্ছ বড় দানা হলো দেখতে অনেকটা চিনির মতো, আবার স্বাদে চিনির চেয়ে 30 থেকে 50 গুণ বেশি। প্রকৃততে এগুলো চিনি নয় কিংবা চিনি তৈরির বিন্দুমাত্র উপকরণও ব্যবহার হয়নি। মূলত চীনের বিভিন্ন শিল্প কারখানায় প্রস্তুত এক কৃত্রিম মিষ্টিকারক সোডিয়াম সাইক্লোমেট বা ঘন চিনি আসছে বাংলাদেশে। এটাকে একসময় স্যাকারিন নামে আমরা অনেকে চিনতাম। এটা আমেরিকাতে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন FDA 1969 সালে ঘন চিনি ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরেও পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্নভাবে এটা রূপান্তর করে ব্যবহার করছে, যেটা আসলে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সবশেষ 28 অক্টোবর চট্টগ্রাম বন্দরে দুটি কন্টেনার থেকে জব্দ করা হয়েছে 39 মেট্রিক টন ঘন চিনি। পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে চীন থেকে চালান আসে চট্টগ্রাম বন্দরে। এর আগে 16 সেপ্টেম্বর একটি বেসরকারি অফডক থেকে জব্দ করা হয়েছিল সোডা অ্যাশের নামে আমদানি করা 3 কন্টেনার ভর্তি 7,480 কেজি ঘন চিনি। সাধারণত এই পণ্যটা আমদানি নিষিদ্ধ হওয়ায় সোডা অ্যাশ বা হচ্ছে যে পলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড নামে আমদানি হচ্ছে। এছাড়া অন্যান্য সমজাতীয় যে রাসায়নিক বিভিন্ন পণ্য আছে সেই নামগুলো ব্যবহার করে তারা সোডিয়াম সাইক্লামেট আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে বৈধ পথে আমদানি নিষিদ্ধ হয় শিল্পের কাঁচামালের আড়ালে ঘন চিনি আমদানির চেষ্টা চলছে। ইতিমধ্যে আটক হওয়া দুটি চালানের আমদানিকারক এবং সিএনএফ প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে কাস্টম হাউসের অনুসন্ধানী দল। প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিলের পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কাস্টম কর্মকর্তা। যারা এ পর্যন্ত ঘন চিনি আমদানি করেছে তাদের বিরুদ্ধে আমরা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি। কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে, তাদের বিন লক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনে ফৌজদারি মামলা দায়ের করা হবে। সাধারণ চিনির তুলনায় মিষ্টি গুণ বেশি হয় মিষ্টান্ন, আইসক্রিম, বেভারেজ, জুস, চকলেট এবং কন্ডেন্স মিল্কে মেশানো হচ্ছে ঘন চিনি, যার বেশিরভাগই শিশু খাদ্য হিসেবে পরিচিত। ঘন চিনির তৈরি খাবারে শিশুদের ক্যান্সার, কিডনি এবং লিভার রোগের ঝুঁকি বাড়িয়ে তুলছে বলে মত চিকিৎসকদের। বাচ্চাদের যে ট্রুলি যে সুগার দরকার, এই সুগারটা কিন্তু সেখান থেকে আসছে না, শুধু মিষ্টির স্বাদটা যাচ্ছে এবং এই স্বাদটা কিন্তু আলটিমেটলি এই সাইক্লামেট শরীরের জন্য ক্ষতিকর বিভিন্ন উপাদান আছে, যেটা কিডনি শাটডাউন থেকে শুরু করে অনেক কিছু হতে পারে। বাংলাদেশের বাজারে প্রতি কেজি সাধারণ চিনি 110 থেকে 115 টাকায় বিক্রি হলো। প্রস্তুতকারক দেশ চীনে ঘন চিনি বিক্রি হচ্ছে প্রতি কেজি 365 টাকায়। কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর ঘন চিনির মিষ্টিগুণ বেশি হয়, খুব কম পরিমাণে ব্যবহারের সুযোগ থাকায় প্রতি কেজিতে কয়েক হাজার টাকা লাভ করছে আমদানিকারক চক্রটি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ভাঙনের কবলে নাটোরের গুরুদাসপুরের বিলহরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়। এরই মধ্যে খেলার মাঠ গ্রাস করেছে আত্রাই নদী। বিদ্যালয়টির 3টি ভবনের মধ্যে 2টি ভবনই ভাঙনের আশঙ্কায়। শিক্ষার্থীরা বলছেন ছোট জায়গায় খেলতে গেলে অনেকেই নদীতে পড়ে যাচ্ছে। প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে ভাঙনের ঝুঁকি নিয়ে। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। আল মামুনের পাঠানো তথ্য, রকুনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। নদীর তীরে প্রাথমিক বিদ্যালয়। খেলার মাঠ ভেঙে যাওয়ায় স্বল্প জায়গায় গাদাগাদি করে হচ্ছে অ্যাসেম্বলি। ভাঙনের কবলে পুরো বিদ্যালয়। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের বেশিরভাগ জায়গা গ্রাস করেছে আত্রাই নদী। বিদ্যালয়টির 3টি ভবনের মধ্যে 2টি ভবনই ভাঙনের আশঙ্কায়। শিক্ষার্থীরা বলছেন ছোট জায়গায় খেলতে গেলে অনেকেই নদীতে পড়ে যাচ্ছে। প্রতিদিন তাদের ক্লাস করতে হচ্ছে ভাঙনের ঝুঁকি নিয়ে। খেলার মাঠ ছিল আগে, কিন্তু এখন আর নেই। এখানে নদী ভাঙন হয়ে পড়ে গেছে। এখন আমাদের সমাবেশ করতে অনেক সমস্যা হয়। খেলতে খেলতে কেউ নদীর ভেতরে পড়ে যায়। প্রতি বছর যদি পানি আসে তাহলে মাঠটা ভেঙে যায়, আমরা খেলতেও পারি না। বিদ্যালয়টি রক্ষার জন্য স্থায়ী সমাধানের দাবি এলাকার
এলাকাবাসীর। স্কুলের ছেলেমেয়েদের নিরাপত্তার জন্য, স্কুল ঘর রক্ষার্থে এখানে বাঁধের বিশেষ প্রয়োজন। সবাই মিলে যদি মাঠটার ব্যবস্থা করে দিতে পারতো তাহলে সবচেয়ে ভালো হতো। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি শিক্ষকরা, তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস সংশ্লিষ্টদের। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগের মধ্যে জানতে পেরেছি সেখানে একটা প্রকল্প নেওয়া হয়েছে এবং আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই বিষয়ে তথ্য প্রেরণ করে বিদ্যালয়টি রক্ষার ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থায়ী নৈতিক প্রতিরক্ষা কাজ বাস্তবায়নের জন্য আমাদের একটি প্রকল্প দাখিল করা আছে। প্রকল্পটি পাশ হলে আমরা স্থায়ীভাবে নৈতিক প্রতিরক্ষা কাজের বাস্তবায়নের মাধ্যমে ভাঙন রোধ করা হবে। বিল হরিবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে 239 জন শিক্ষার্থী লেখাপড়া করে। সময় সংবাদ, নাটোর। সেতুর অবকাঠামো নির্মাণ হলেও হয়নি সংযোগ সড়কের কাজ। সামান্য বৃষ্টি হলেই ঘুরে চলতে হয় অন্তত 10 কিলোমিটার পথ। এতে যাতায়াত ও পরিবহন নিয়ে ভোগান্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নবাসী। জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানান ঠিকাদার। তবে শিগগিরই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। খালে নির্মাণ করা হয়েছে সেতুর মূল অবকাঠামো, তবে নেই দুপাশের সংযোগ সড়ক, এমনকি এখনও শেষ হয়নি মূল সেতুর সম্পূর্ণ অংশ। 2023 সালের সেপ্টেম্বরে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নরেন্দ্রপুর কারচার খালে 60 মিটার দীর্ঘ সেতু নির্মাণ শুরু হয়। চলতি বছরের মার্চে প্রকল্পের মেয়াদ শেষ হলেও এখনও অসমাপ্ত রয়েছে কাজ। এলাকাবাসী বলছেন, সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় সেতুর নিচ দিয়ে চলাচল করা যায় না। বাধ্য হয়ে ঘুরে চলতে হয় অন্তত 10 কিলোমিটার পথ। এতে যাতায়াত ও পরিবহন নিয়ে ভোগান্তিতে শাহজাহানপুর ইউনিয়নবাসী। অল্পটুকু রাস্তার জন্য হয়তো 300 মিটার হবে রাস্তাটুক, এ কারণে দেখা গেছে যে 10 কিলোমিটার রাস্তা পাড়ি ঘুরতে হচ্ছে। খুবই দুর্ভোগে থাকতে হয়। রাস্তাঘাটে এখানে অটো যাতায়াত সম্ভব নয়। এই একটু বৃষ্টি হলে ধরেন কাদা পানিতে খুব সমস্যা দেখায়। আমাদের দাবি আমরা চাই যদি অতি দ্রুত ব্রিজটা চালু হোক। ফসল আনতে লেগে দেখা যায় অনেক ঘুরতে হয়েছে। হবো করছে থেকে দিচ্ছে, এবার দিন কেটে চলেছে, জমিলা টাকা দিচ্ছে না। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। মুঠোফোনে তিনি জানান, জমি অধিগ্রহণের টাকা না পেয়ে স্থানীয়দের বাধায় কাজ বন্ধ রাখা হয়েছে। এদিকে শিগগিরই কাজ শুরুর কথা জানায় এলজিইডি। জমি অধিগ্রহণ নাই, এখন জমি অধিগ্রহণ করা হয়েছে, সাবধারা হয়েছে, কিন্তু লোকাল লোকজন আমরা মোটামুটি সুপার স্ট্রাকচারের যে কাজ সেটা আমরা শেষ করছি। বর্তমানে শুধু অ্যাপ্রোচ রোড সেটা নির্মাণ প্রক্রিয়া বাকি আছে। সেইখানে জমি অধিগ্রহণ জনিত একটু জটিলতা ছিল, বর্তমানে সেই আমরা জটিলতা কাটিয়ে উঠেছি। এলজিইডির তথ্য মতে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 6,90,92,000 টাকা। প্রকল্পের মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। পাবনা শহরের প্রধান সড়কের পাশে ময়লা ফেলায় পরিণত হয়েছে ভাগাড়ে। ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ ব্যাধিও। অস্বাস্থ্যকর এবং নোংরা পরিবেশ থেকে বাঁচতে সরকারি হস্তক্ষেপ কামনা স্থানীয়দের। আর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানালেন পৌর কর্তৃপক্ষ। সবুজ মোল্লার রিপোর্ট। যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা, উন্মুক্ত এলাকা পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। পাবনা শহরের প্রধান সড়কের পাশে বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে আছে পৌরসভার বর্জ্য। দীর্ঘদিন ধরে পড়ে থাকা এসব বর্জ্য থেকে প্রতিনিয়ত আশপাশের এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, বাড়ছে রোগ ব্যাধি। পৌরসভার নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছেন ওই সড়কে চলাচলকারী ও স্থানীয়রা। সবচেয়ে বেশি ভোগান্তিতে ঈশ্বরদী পাবনা মহাসড়কের গাছপাড়া, নূরপুর ও বাস টার্মিনাল এলাকার মানুষ। দ্রুত এই ভোগান্তি থেকে প্রতিকার চেয়ে সরকারি হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী। গন্ধ লাগে, যাওয়া আসার সময় নিঃশ্বাসে অনেক কষ্ট হয়। এমন দুর্গন্ধ বের হয় যাতে মুখ দিয়ে মনে হয় বমি বের হইতেছে। রোগ বালায় আক্রান্ত হচ্ছে মানুষ, শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। ব্রিজটা আগে অনেক সুন্দর ছিল, ধরেন এখানে অনেকে বসে আড্ডা দিত, এখন ধরেন ওই রকম আর পরিবেশ নেই। দ্রুত এখান থেকে সবকিছু সরানোর একটা দাবি জানাচ্ছে। পৌর কর্তৃপক্ষ বলছে ইতিমধ্যেই সমস্যা সমাধানে নেওয়া হয়েছে উদ্যোগ। ফকিরপুরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ফেকাল স্লাজ ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলমান। প্রজেক্টটি চলমান হয়ে গেলে আশা করি আমরা ইনশাল্লাহ পাবনাবাসীকে এই দুর্ভোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি দিতে পারব। পাবনা পৌরসভার মোট আয়তন 27.20 বর্গ কিলোমিটার। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।
জয়পুরহাটের পাঁচবিবির পৌরসভায় স্থাপিত সাপ্লাই লাইনে পূর্ণভাবে পানি সরবরাহ না হতেই রিডিং মিটার চুরির হিড়িক পড়েছে। গত 1.5 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। আতঙ্কিত পৌরবাসীর জন্য টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙাড়ি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। বিস্তারিত শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। নিরাপদ পানি সরবরাহ ও উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতের লক্ষ্যে বিশ্বব্যাংকের অর্থায়নে ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে বাংলাদেশের 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প শুরু হয়। 2024 সালে এ প্রকল্পের আওতায় আসে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা। প্রায় 24 কোটি টাকা ব্যয়ে ওভারহেড ট্যাঙ্ক, হাউস কানেকশন, পাইপলাইন ও পাম্প হাউস স্থাপন করা হয়। ওই সময় মিটারের রিডিং নেওয়ার সুবিধার্থে অধিকাংশ পানির মিটার বাড়ির বাইরে বসানো হয়। কারিগরি সিস্টেম সহজ হয়, মিটার খুলে নিয়ে যাচ্ছে চোরচক্র। গত 1.5 মাসে বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 400 মিটার চুরি হয়েছে। প্রতি রাতে এসব মিটার চুরির ঘটনা ঘটলেও অপরাধীরা থাকছে ধরাছোঁয়ার বাইরে। মিটার দেওয়ার 2 মাস পরই আমার মিটার চুরি হয়ে গেছে। 1 মাসের মধ্যে প্রায় 350 মিটার চুরি হয়ে গেছে। অনেকবার পৌরসভায় বলার পরেও কোনো প্রতিকার করতে পারে নাই। এলাকার লোকজন সবাই এই মিটার চুরির ব্যাপারে একটু আতঙ্কের ভিতরে আছে। চোর ধরা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে চুরি হচ্ছে। স্থানীয় প্রশাসন, পাঁচবিবি থানার ওসি এবং আমার প্রশাসক মহোদয় বিষয়টি নিয়ে তারাও গুরুত্ব দিয়েছেন। আমরাও চেষ্টা করছি গ্রাহক পর্যায়ে এটা কিভাবে রোধ করা যায়। টহল বাড়ানোর পাশাপাশি স্থানীয় ভাঙাড়ি দোকানে অভিযানের কথা জানায় পুলিশ। আমরা রাত্রিকালীন টহল বৃদ্ধি করেছি, নজরদারি রাখতেছি এবং এলাকার যারা দুষ্কৃতিকারী আছে তাদের উপর নজর রাখা হয়েছে, তারা কোন ধরনের এই ধরনের অপকর্মে লিপ্ত আছে কিনা। পাঁচবিবি পৌরসভায় 2615টি মিটারের মাধ্যমে সমসংখ্যক সুবিধাভোগীর মাঝে পানি সরবরাহ করা হচ্ছে। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। বগুড়ার আদমদিঘির কুন্দুক গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্রের ভবন দখল করে মার্কেট গড়ে তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা। নিয়ম অনুযায়ী চিকিৎসক পদায়ন থাকার কথা থাকলেও কেন্দ্রটির কার্যক্রম পুরোপুরি বন্ধ আছে। এতে স্বাস্থ্যসেবা নিতে ভোগান্তিতে পড়েছেন ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। বগুড়ার আদমদিঘির কুন্দুগ্রাম ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে এখন আর নেই রোগী বা চিকিৎসকের উপস্থিতি। চিকিৎসা সেবা বন্ধ হয়ে জনশূন্য হওয়া ভবনের জায়গা দখল করে মার্কেট গড়ে তুলেছেন ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ 1 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। স্থানীয়দের অভিযোগ, উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু শুরুর দিকে আউটডোরের পাশাপাশি ইনডোর চিকিৎসা সেবাও দেওয়া হতো। তবে 6 বছর আগে ভবনটি সংস্কারের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলে সুযোগ নয় একটি প্রভাবশালী মহল। অভিযোগ উঠেছে, ভবনের বড় একটি অংশ দখল করে সেখানে নির্মাণ করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়। এটা এরা দখল করলে আর কেউ ভাঙ্গা পারছে না। এখন সরকার যদি আমাকে উঠা দিতে বলে, তা আমার সাথে যারা আছে তারকে সহ করে উঠা দেওয়া লাগবে। আর যদি একাই কয় আমি উঠা যাব না। আমরা চাই যে এখানে যারা দুষ্কৃত আছে এরা সরে যায়, নতুন করে এই জিনিসটা সৃষ্টি হোক, ভালো হোক, এটাই আমরা চাই। একই সঙ্গে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী ওই স্থাপনায় নিজের ফার্নিচার ব্যবসার ফ্যাক্টরি ও দোকান চালুর পাশাপাশি আরো 3টি দোকানঘর নির্মাণ করেন। গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হয়ে যায়। তবে দলটির নেতা মোহাম্মদ আলী এখনো সরকারি স্থাপনাটি দখলে রেখেছেন। একজন আসা গায়ের জোরে সবকিছু করবে আর আমরা একেবারে খেতা শুয়ে থাকবো, তাও লাগো। যারা দখল করে আছে তারা উচ্ছেদ হয়ে যায়। এটা আমাকে চেয়ারম্যান বলা, চেয়ারম্যান ভাঙ্গাচুরা যাচ্ছিল, আমার ছাদ নিজে করে নিয়েছি। ছাদ নষ্ট হয়ে গেছিলো, জানলা দরজা নষ্ট হয়ে গেলে আমরা নিজে করেছি। ওরা ব্যবসা করছে, সরকার তখন খুশি নিতে পারে, সমস্যা নেই। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন। তবে শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। আমরা খোঁজ খবর নিব, নিয়ে যদি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব। এবং যেহেতু এটি সিভিল সার্জন মহোদয়ের অফিস, ওনাকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। আর উনি যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় সেটা আমরা করব। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বগুড়ার 50টি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে 21টিতে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে, আর 12টি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন শবনম নিবিড়। ধন্যবাদ মনির। সরবরাহ বাড়লেও কমেনি শীতকালীন সবজির দাম। সবজি বাজারের খবর জানাতে সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়ত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু।
ভোরের আলো ফোটার সাথে সাথে সরগরম সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজি বাজার, এবং আজকে আমরা বাজারে দেখছি যে শীতের সবজি কিন্তু সরবরাহ বেড়েছে, অর্থাৎ শীতের সব ধরনের সবজিতে ভরপুর হয়ে উঠেছে সবজি বাজার। আজকে আমরা যেটি দেখছি যে শীতকালীন সবজির দাম অনেকটাই কমেছে, তবে একটি সবজির দাম অর্থাৎ আমরা যেটি দেখছি যে ফুলকপির দাম কিছুটা বেড়েছে, তাছাড়া অন্যান্য সবজির দাম কিন্তু আজকে অনেকটাই কম। আমি যদি বলি যে ফুলকপি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে, পাতাকপি বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা, সবজি বিক্রি হচ্ছে সিম অর্থাৎ সিম বিক্রি হচ্ছে এটাও কিন্তু আসলে বেশি দামে 100 থেকে 110 টাকা, মূলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকা, বেগুন 100 টাকা। এছাড়া আলু যেটি রয়েছে আমাদের এখানে আলু বিক্রি হচ্ছে 16 থেকে 18 টাকা এবং পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 টাকা কেজি দরে। এবং বিক্রেতারা যেটি বলছে যে সবজির অর্থাৎ শীতকালীন সবজির সরবরাহ বাড়ায়, কিন্তু আসলে বেচা কিনাও বেশ ভালো, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে আসলে ক্রেতারা কিন্তু আসলে আসছে, এবং এটি জেলার মধ্যে সবচেয়ে বড় সবজির পাইকারি বাজার, এবং এখানেই কৃষকরা তাদের উৎপাদিত যে সকল সবজি রয়েছে তারা কিন্তু আসলে সরাসরি এখানে নিয়ে আসে, এবং এখান থেকে আসলে বিভিন্ন জায়গায় অর্থাৎ উপজেলা বা খুচরা ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু এখান থেকে নিয়ে বিভিন্ন হাট বাজারে আসলে বিক্রি করে থাকে। আমি যদি একটু বলি যে এই যে সকাল থেকে বাজারটি জমে উঠেছে, এবং ক্রেতারা যেটি বলছে যে আজকে আমরা ক্রেতাদের সাথে কথা বলি, তারা যেটি বলছে যে শীতকালীন সবজির সরবরাহ বাজারে অনেকটাই বেড়েছে এবং দামও অনেকটাই কম, যে কারণে আসলে তারা অনেকটাই আসলে যে আমরা দেখছি যে কেনাবেচাও বেশ ভালো তারা বলছেন, কারণ এই সকল খুচরা ব্যবসায়ীরা এখানে আসে এবং তারা এখান থেকে পাইকারি দামে কিনে নিয়ে বিভিন্ন হাট বাজারে খুচরা দামে বিক্রি করে। তারা যেটি বলছে যে তাদের ব্যবসা ভালো চলে, এবং ব্যবসায়ীরা যেটি বলছে অর্থাৎ আড়তদাররা যেটি বলছে যে আজকের যে বাজার সেটি কিন্তু আসলে অনেকটাই ভালো, এবং এই বাজারটি ভোর 6টা থেকে শুরু এবং সকাল 9টা পর্যন্ত আসলে বেচা কিনা চলে। তো এই ছিল সিরাজগঞ্জের সবজি বাজার থেকে আমার কাছে সবশেষ খবর। সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। দেশের অন্যতম ধান উৎপাদন এলাকা নওগাঁ। বছরে প্রায় 27 লাখ মেট্রিক টন ধান উৎপাদন হয় এখানে, কিন্তু এই জেলায় নেই কোনো আধুনিক ধান গবেষণা কেন্দ্র। এতে মৌসুমী রোগবালাইয়ের সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েন কৃষক। জেলা কৃষি বিভাগ বলছে কৃষি ইনস্টিটিউট ও ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে এ অঞ্চলে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। বিস্তৃত এলাকা জুড়ে ধানের সমারোহ। বছরে 4 মৌসুমে ধান উৎপাদন হয় নওগাঁয়। ব্লাস্ট, দমকা, ব্যাকটেরিয়া, লিপ ব্লাইট, দানা ঝরে পড়া এ ধরনের রোগের আক্রমণ বৃদ্ধি পেয়েছে বেশ কয়েক বছর ধরে। গবেষণা কেন্দ্র না থাকায় স্থানীয় পরিবেশ উপযোগী রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন বা দ্রুত রোগ শনাক্তের সুযোগ থেকেও বঞ্চিত চাষিরা। এতে বাড়ছে খরচ, হচ্ছে না কাঙ্ক্ষিত ফলন। এই ওষুধ দিচ্ছি, হচ্ছে না আড়াড়া দিচ্ছি, মানে বিভিন্ন ধরনের ওষুধ, এতে কিভাবে দাম আসবে? অতিরিক্ত পোকা, দোকানত গেলে কি হয়েছে ভিটাটুর দাও দিয়াও আসা পোকা যায় না। এবার এই ধান নিম্নত 1500 টাকা মন বিক্রি করতে হবে, তাহলে আমাদের কিছু গায়ে গায়ে আসবে, কিছু বেনিফিট আসবে। দেশের অন্যতম ধান উৎপাদন এলাকা নওগাঁ। এ জেলায় গড়ে উঠেছে কয়েকশো ছোট বড় চালকল। দেশের খাদ্য যোগান ব্যবস্থায় জেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও গবেষণা সুবিধার অভাব কৃষিতে পিছিয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণা প্রতিষ্ঠানই পারবে মাঠ পর্যায়ে কোনো সমস্যা ক্রিয়েট হলে সেটা উপজেলা বা জেলার মাধ্যমে ওটা স্থানান্তরিত হয়ে চলে আসবে, সেটাই গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে আবার কৃষকের দ্বার গড়ায় পৌঁছে দেবে। জেলা কৃষি বিভাগ বলছে কৃষি ইনস্টিটিউট ও ধান গবেষণা কেন্দ্র স্থাপন করা হলে এ অঞ্চলে কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়, আমরা তার পাশে দাঁড়াই। আমরা বিভিন্ন সময় তাদেরকে পরামর্শ দিয়ে, তাদেরকে আপনার প্রণোদনা দিয়ে সাহায্য করে থাকি। কিন্তু এর পাশাপাশি যদি এখানে একটা গবেষণা প্রতিষ্ঠান থাকতো, কোনো ট্রেনিং ইনস্টিটিউট থাকতো, তাহলে কৃষকরা মনে আরও বেশি উপকৃত হতো। জেলায় ধান চাল কেন্দ্রিক ছোট বড় প্রতিষ্ঠান রয়েছে প্রায় 450। এসব প্রতিষ্ঠান থেকে প্রতিদিন দেশের বিভিন্ন জায়গায় 180 থেকে 200 ট্রাক চাল সরবরাহ করা হয়। সরু, চিকন, সুগন্ধি এমন অন্তত 35 জাতের ধান উৎপাদন হয় এ জেলায়। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত জাত নির্বাচন, রোগ প্রতিরোধী চারা উদ্ভাবন এবং আধুনিক প্রযুক্তির সম্প্রসারণে একটি পূর্ণাঙ্গ কৃষি গবেষণা কেন্দ্র গড়ে তোলা সময়ের দাবি। নওগাঁর বলিহার মাঠ থেকে এমআর রকি, সময় সংবাদ। সিরাজগঞ্জে মৌসুমি ফল জলপাইয়ের ভালো ফলনে লাভের মুখ দেখছেন স্থানীয় ব্যবসায়ীরা। আকারভেদে প্রতিমন জলপাই বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়।
যা স্থানীয় চাহিদা মিটিয়ে পাইকারি ব্যবসায়ীদের হাত ঘুরে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ বলছে জলপাইয়ের আবাদ বাড়াতে বাণিজ্যিকভাবে চাষ সহ বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে তারা। অমৃত সেনের ছবিতে রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট। সিরাজগঞ্জ সদর উপজেলার ফুলকোচা গ্রাম পরিকল্পনা করে বাণিজ্যিক চাষ নয়, বাড়ির আঙিনা কিংবা সড়কের পাশে রোপণ করা শত শত জলপাই গাছ বদলে দিয়েছে গ্রামের অর্থনীতি। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকোচা ছাড়াও সদর উপজেলার হরিণা, পিপুলবাড়িয়া, কানগাতি, ঘোড়াচড়া সহ প্রায় প্রতিটি এলাকাতে জলপাইয়ের বাড়তি ফলন হয়েছে। প্রতিটি গাছ থেকে জলপাই নামাতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। মৌসুম শুরুর আগেই স্থানীয় ফড়িয়া ব্যবসায়ীরা এসব জলপাই গাছ 1 বছরের জন্য কিনে নেন। প্রতিটি গাছে পাওয়া যায় 8 থেকে 10 মণ জলপাই, যা পরিপক্ক হলে বিক্রির জন্য নেওয়া হয় বাগবাটি হাটে। বছরে 3 মাসে আমরা জলপাই নামাই। পাইকাররা বাগান কিনে নিয়ে এসে জলপাই ভেঙ্গা আমাদের হাট খোলা নিয়ে বিক্রি করে। জলপাই কেনাবেচাকে কেন্দ্র করে প্রায় 3 মাস সরগরম থাকে এ হাট। বাজারে আনা এসব জলপাই ধুয়ে পরিষ্কার করে পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন জেলায়। আকারভেদে প্রতিমণ জলপাই পাইকারি বিক্রি হচ্ছে 600 থেকে 1000 টাকায়। চলতি বছর উৎপাদন ভালো হয়, বেচা বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। এটা বিখ্যাত হাট সিরাজগঞ্জ জেলার ভিতরে। এখানে বিভিন্ন জায়গা থেকে জলপাই আসে, আমরা কিনে এটা ধুইয়া প্যাকেটিং করে আবার ঢাকা গাড়ি করে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিই আমরা। দৈনিক এই জায়গাত মনে হয় 300 মণ আমদানি হয়। সিরাজগঞ্জের মধ্যে মনে হয় যে বড় হাট হলে নেই। এই এলাকায় জলপাইয়ের বাণিজ্যিক চাষ শুরুর পরিকল্পনার কথা জানিয়েছে কৃষি বিভাগ। সে অনুযায়ী স্থানীয় কৃষকদের নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাদের বিভিন্ন ধরনের প্রকল্পের মাধ্যমে চারা বিতরণের যে সমস্ত প্রোগ্রাম আছে, আমরা এই জলপাই চারাকে অন্তর্ভুক্ত করেছি যাতে কৃষকগণ আরও লাভবান হতে পারে। আমরা কৃষক ভাই তথা তরুণ উদ্যোক্তাদের আহ্বান জানাতে চাই যে বাণিজ্যিক ভিত্তিতে জলপাইয়ের বাগান করার জন্য, সেই সাথে এই হাটটির আধুনিক ব্যবস্থাপনা করার জন্য আমরা জেলা প্রশাসন সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি। কৃষি বিভাগ বলছে জেলায় 100 হেক্টর জমি জুড়ে জলপাই গাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় 900 মেট্রিক টন জলপাই পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। নীলফামারীতে এখনও জেঁকে বসেনি শীত। হালকা কুয়াশা, তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করছে। এই মুহূর্তে নীলফামারী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাকির হোসেন বাদল। নীলফামারীতে ইতোমধ্যে কিন্তু হালকা শীত পড়তে শুরু করেছে, যদিও এর আকার এখনো তীব্র আকার ধারণ করে নেই। গত 1 সপ্তাহ ধরে নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস। এই মুহূর্তে আজকের সৈয়দপুরের তাপমাত্রা হচ্ছে 17 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা গত কয়েকদিন ধরে এই শীতের প্রকোপ একটু একটু করে বৃদ্ধি পেলেও যে সারা দিনে কিন্তু দিনের শেষে বা দিন গড়ালেই কিন্তু এই তাপমাত্রা বাড়তে থাকে। নীলফামারীতে বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা গত 1 সপ্তাহ ধরে রেকর্ড করা হয়েছে, সেটি হলো 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস। সারাদিনের রোদের তীব্রতা এত বেশি, সূর্যের তাপ এত বেশি থাকে যে এই শীতকে কিছুটা হলো স্তিমিত করে রেখেছে। তবে আবহাওয়া কর্মকর্তার সাথে, সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়ার কর্মকর্তার সাথে কথা বলে জেনেছি, তারা বলছে যে এই শীতের প্রকোপ এই মাসের শেষ দিক থেকে আরও তীব্র আকার ধারণ করবে। শীত কিছুটা থাকলেও কুয়াশার তীব্রতা কিন্তু নেই, হালকা কুয়াশা, সাথে কিছু ঝিরিঝিরি বাতাস। এই ঝিরিঝিরি বাতাসের কারণেই একটু শীতটা একটু বেশি করে অনুভূত হচ্ছে। কিন্তু এই শীতের কারণে দেখছেন আপনারা, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হলো এখানে বিভিন্ন ধরনের শ্রমজীবী লোক আছে, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, অটো শ্রমিক। তারা দেখছেন যে প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে শীত বস্ত্র পরিধান করেছে এবং তারা বলছে, তাদের সাথে কথা বলে দেখছি যে তারা বলছে যে ভোরবেলার দিকে একটু বেশি শীত থাকে, যার ফলে তারা ইতিমধ্যেই শীতের কাপড় বের করেছে। শীত বস্ত্রর শীতের জন্য কিন্তু ইতিমধ্যে সৈয়দপুরের বা নীলফামারীতে শীতের যে শীতবস্ত্রের যে অন্যতম স্থান সৈয়দপুর,
তো এইখানে এই মুহূর্তে শীতের ব্যাপারে আপনাদেরকে যেটি জানালাম সেটি হলো যে এখনো শীতের তীব্রতা কিন্তু তেমনভাবে পড়েনি। এই ছিল আমার কাছে নীলফামারী থেকে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নীলফামারীতে। হাজারীবাগ থানার ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 4টায় জিগাতলা মোড় সংলগ্ন কায়সার সুইটসের সামনে থেকে শুরু হওয়া এই কর্মসূচির নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীম। এ সময় তিনি বলেন, উপদেষ্টাদের কেউ কেউ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নেওয়ার অভিপ্রায়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনে অংশ নেওয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। ব্যারিস্টার অসীম আরও বলেন, অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে বর্তমান সরকার ব্যর্থ হলে জাতি ক্ষমা করবে না। ভোরের সময় আরও থাকছে। হোয়াইট হাউসে সৌদি যুবরাজকে রাজকীয় অভ্যর্থনা, স্বাগত জানালেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি মোহাম্মদ বিন সালমানের। রাজধানীর গুলিস্তানের রমনা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত 12:30টায় 6 তলা বিশিষ্ট ভবনটির 3য় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস জানায়, ভবনটির 3য় তলার এম আকবর টেইলার্স থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, ভেতরে থাকা ইন্টারনেট সংযোগ থেকে আগুনের উৎপত্তি হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 12:35 আমরা এখানে পৌঁছাই। 12:58 সময় আমরা আগুনটা নিয়ন্ত্রণে দেই। একটু ঝুঁকি নিয়ে আমাদের যেটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাদের যে আগুনের ডিবানোর বা আগুন সার্চ করার যে প্যাটার্ন বা যেভাবে যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করি, ওই অ্যাপ্লাইগুলো করে দ্রুত আগুনটাকে আমরা সার্চ করতে পারি যে আগুনটা কোথায় লাগছে। সেভাবে তখন আমরা অ্যাগ্রেসিভ হয়ে আমাদের অফেন্সিভ ফায়ার ফাইটিং করতে হয়েছে। নারায়ণগঞ্জে 3টি অবৈধ কারখানা গুড়িয়ে দিল তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সোনারগাঁও উপজেলার ইসাপাড়া এলাকার 3টি স্থানে অভিযান চালায় তিতাস। এ সময় অনুমোদনহীন একটি চুন কারখানা, একটি ঢালাই কারখানা ও একটি খানাটুলি কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় এক্সকাভেটর দিয়ে কারখানাগুলোর স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। জব্দ করা হয় বিপুল পরিমাণ অবৈধ পাইপ, রাইজার সহ বিভিন্ন সরঞ্জাম। এ সময় চুন কারখানার মালিককে 1 লক্ষ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বগুড়ার গাবতলীতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আহত স্কুল শিক্ষার্থী স্বাধীন ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মঙ্গলবার রাত 10টায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় সে। স্বাধীন রামচন্দ্রপুর হাই স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে মুরগি চুরিকে কেন্দ্র করে স্বাধীনদের সঙ্গে খামার মালিক খায়রুলদের বিরোধ শুরু হয়। পরে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের কয়েকজন আহত হন। গত 9 মে খায়রুলরা স্বাধীনকে কুপিয়ে আহত করে এবং স্বাধীনদের লোকজন খায়রুলদের মামাতো ভাই ভুট্টোকে হত্যা করে। এ ঘটনার মামলায় স্বাধীনদের পরিবার পলাতক রয়েছে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্রের সঙ্গে $1 ট্রিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে সালমানের কাছে $600 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন বিনিয়োগের জন্য অনুরোধ করেন। এ সময় সৌদি আরবকে যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত বন্ধু হিসেবে আখ্যা দেন তিনি। এ সময় সৌদি যুবরাজ সাফ জানান, ওয়াশিংটনকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছে না রিয়াদ। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সালমানের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করেন ট্রাম্প। এছাড়া দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সৌদি যুবরাজ। এ যেন এক রাজকীয় অভ্যর্থনা। আকাশে চলছে F-35 ও F-15 ফাইটার জেটের প্রদর্শনী। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতে ট্রাম্প সৌদি আরবের প্রিন্সের প্রতি মার্কিন বাণিজ্যে বিনিয়োগ $600 বিলিয়ন থেকে বাড়িয়ে বন্ধুত্বের খাতিরে $1 ট্রিলিয়ন করার অনুরোধ করেন। সালমানও তাৎক্ষণিকভাবে ট্রাম্পের এ প্রস্তাবে সম্মতি দেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও প্রতিরক্ষা বাণিজ্যের সুযোগ বাড়ার সম্ভাবনায় দুই নেতা প্রকাশ্যে সন্তুষ্টি জানান। এছাড়া রিয়াদের কাছে F-35 যুদ্ধবিমান বিক্রি করারও ঘোষণা দেন ট্রাম্প।
আমি শুধু বলতে চাই, আপনার বন্ধু হতে পেরে আমি কতটা সম্মানিত বোধ করছি। $1 ট্রিলিয়ন সেই বিনিয়োগের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি অনেক খুশি হয়েছি। এটি একটি দারুণ সংবাদ। বৈঠকে তেলের দাম কমে ব্যারেল প্রতি প্রায় $60 নেমে আসার পরও সৌদি এই বিনিয়োগ বজায় রাখতে পারবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এমবিএস জানান, যুক্তরাষ্ট্রের এআই চিপ ও কম্পিউটিং শক্তির সঙ্গে সৌদি আরবের চাহিদা মিলিয়ে বড় ধরনের অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সময় তিনি সাফ জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রকে খুশি করতে ভুয়া প্রতিশ্রুতি দিচ্ছেন না তিনি। সৌদি আরবে কম্পিউটিং শক্তির ব্যাপক চাহিদা রয়েছে এবং আমাদের চাহিদা পূরণের জন্য স্বল্প মেয়াদে প্রায় $50 বিলিয়ন খরচ করব। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে চুক্তি হবে তা নিয়ে দীর্ঘ মেয়াদে শতাধিক বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ থাকবে। এটি সৌদি আরবের চাহিদার সঙ্গে খাপ খায় এবং বিনিয়োগ কৌশলের সঙ্গে মানানসই। এই বৈঠকের পর দুই দেশের সম্পর্কের নতুন এক অধ্যায় শুরু হবে বলে আশ্বস্ত করেছেন সালমান। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত প্রশ্ন ওঠে। এ সময় সৌদি যুবরাজের পক্ষ নিয়ে ট্রাম্প দাবি করেন, মোহাম্মদ বিন সালমান এই হত্যাকাণ্ড সম্পর্কে কিছুই জানতেন না, বরং খাশোগিকে অনেকের অপছন্দের ব্যক্তি বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে এমবিএস জানান, কারো জীবন বিনা কারণে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক এবং এই হত্যাকাণ্ডকে একটি বড় ভুল হিসেবেও আখ্যা দেন তিনি। এছাড়া সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রেসিডেন্ট ট্রাম্পকে জানান, ফিলিস্তিন ইস্যুতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হলেই কেবল রিয়াদ আব্রাহাম চুক্তির অংশ হবে। এছাড়া গাজার পুনর্নির্মাণে সহায়তার আশ্বাস দেন তিনি। যদিও সাংবাদিকদের ট্রাম্প জানান, তিনি ইসরায়েল সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন এবং সৌদি যুবরাজের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। দক্ষিণ চীন সাগরে মহড়া চালিয়েছে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে রসদ যোগান সব ক্ষেত্রেই সক্ষমতা যাচাই করা হয় মহড়াটিতে। যুদ্ধ প্রস্তুতি বাড়াতেই এ মহড়ার আয়োজন করা হয় বলে জানান নৌ কর্মকর্তারা। নির্ধারিত এলাকায় পৌঁছেই ভাসমান মাইন হুমকি শনাক্ত করে চীনের পূর্ণাঙ্গ সরঞ্জাম সহ হোংহু রসদ জাহাজ সামনের ও পেছনের কামান থেকে সঠিক নিশানায় গুলিবর্ষণ করে মুহূর্তেই ধ্বংস করা হয় সব মাইন। স্থানীয় সময় মঙ্গলবার দক্ষিণ চীন সাগরে এভাবেই মহড়া চালিয়ে যুদ্ধ পরিস্থিতিতে নিজেদের সক্ষমতা যাচাই করে চীনা নৌবাহিনী। গোলাবর্ষণ, মাইন ধ্বংস, হেলিকপ্টার অভিযান থেকে শুরু করে সমুদ্রে রসদ যোগান দেয়া সব ক্ষেত্রেই সমন্বিত সক্ষমতা যাচাই হয় এই মহড়ায়। উদ্ধার অভিযানের পাশাপাশি যুদ্ধাবস্থায় খাবার ও অন্যান্য সরঞ্জাম কিভাবে সরবরাহ করা হবে তাও অনুশীলন করেন সেনারা। সব মিলিয়ে যুদ্ধক্ষেত্রের বহুমাত্রিক পরিস্থিতি তুলে ধরা হয় মহড়ায়। চীনা নৌ কর্মকর্তা শিয়েলং জানান, এই অনুশীলন নৌ সদস্যদের সমুদ্র সমন্বয় দক্ষতা বাড়িয়েছে। মহড়ায় কমান্ডারদের তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয়েছে। নতুন যোগ দেওয়া নাবিকদেরও দ্রুত যুদ্ধ প্রস্তুতির জন্য নিজেদের তৈরি করতে এই অনুশীলন সহায়তা করেছে বলে জানান তিনি। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। সিরিজের শেষ টেস্টে আজ আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। মুশফিকের ১০০তম টেস্ট ঘিরে বিশেষ আয়োজন বিসিবির। জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে শুরু হয়েছে তহবিল গঠন ও জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা। অভিযোজন প্রক্রিয়া ও ক্ষয়ক্ষতির ক্ষেত্রে সমপরিমাণ অর্থ আদায়ে সোচ্চার এখন বাংলাদেশ সহ স্বল্পোন্নত দেশের প্রতিনিধিরা। জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, উল্লেখযোগ্য পরিমাণ অনুদান পাওয়ার বিষয়টি নির্ভর করছে তহবিল প্রস্তাবনা ও দর কষাকষির উপর। আর সম্মেলনের শেষ পর্যায়ে এসে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়নে আশার আলো দেখছেন সরকারি প্রতিনিধিরা। ব্রাজিলের কপ সম্মেলন থেকে বিস্তারিত প্রশ্ন আশিসের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রথম পর্যায়ে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলোর পক্ষ থেকে দেয়া প্রস্তাবনার উপর আলোচনা শেষে এখন চলছে তহবিল গঠন ও অর্থায়ন বিষয়ে আলোচনা পর্যালোচনা। 2015 সালের প্যারিস চুক্তি অনুযায়ী কপ প্রেসিডেন্ট আন্দ্রে কোরেয়া দুলাগোর নেতৃত্বে অর্থায়ন সংক্রান্ত এই আলোচনায় যুক্ত হয়েছে বাংলাদেশ সহ ক্ষতিগ্রস্ত দেশগুলো।
অভিযোজন প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রতিশ্রুতির মাত্র ৩% অর্থ পাওয়া গেলেও লস অ্যান্ড ড্যামেজে এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অর্থ আসেনি জানিয়ে জলবায়ু বিশেষজ্ঞরা বলেন উভয় ক্ষেত্রে সমপরিমাণ অর্থায়নের দাবিতে সোচ্চার বাংলাদেশ সহ এসব দেশের প্রতিনিধিরা। শুরুতে আশাহত হলেও শক্ত দর কষাকষির ফলে কপ প্রেসিডেন্টের নেতৃত্বে অর্থায়ন বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে বলে জানান তারা। ফর দ্য ভেরি ফার্স্ট টাইম তারা ফান্ডিং রিকোয়েস্টের একটা লঞ্চ করেছে, ফান্ড ফর রেসপন্ডিং লস এন্ড ড্যামেজ। তারা 5 to 20 মিলিয়ন USD ফান্ডিং রিকোয়েস্ট করতে পারবো ডেভেলপিং কান্ট্রি। এখন আমাদের ডেভেলপিং কান্ট্রির উপর এটা চলে আসে যে আমরা কত ভালো ফান্ডিং প্রপোজাল দিতে পারছি, কত ভালো আমাদের লস এন্ড ড্যামেজ যেটা সেটা তুলে ধরতে পারছি। LDC কান্ট্রি যার মধ্যে বাংলাদেশ এখনো আছে কেবলমাত্র 3% অর্থ পেয়েছে অ্যাডাপ্টেশন কাজ করার জন্য। বাস্তব ক্ষেত্রে অ্যাডাপ্টেশনের জন্য অত্যন্ত সামান্য ফান্ড ক্ষতিগ্রস্ত দেশগুলি পাচ্ছে, যেটা খুবই উদ্বেগের বিষয়। এদিকে শেষ মুহূর্তে অভিযোজন প্রক্রিয়ায় অর্থায়ন বাড়ানোর পাশাপাশি জলবায়ুর পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ভালো ফল আসবে বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব AKM সোহেল। অ্যাডাপ্টেশনের ফান্ডটাকে আরো বাড়ানো, আমাদের বাংলাদেশে যেরকম 32% হচ্ছে অ্যাডাপ্টেশন ফান্ড, 58 হচ্ছে মিটিগেশন, 10% কস্ট কাটিং, কিন্তু আমরা চাই যে অ্যাডাপ্টেশন ফান্ডটা আরো বাড়াতে। আমাদের এখানে $150 বিলিয়ন একটা ডিমান্ড ছিল যে অ্যাডাপ্টেশন ফান্ড গ্লোবালি, তো সেই জায়গাটাতে আশা করা যায় কাছাকাছি একটা ফিগার হয়তো আমরা পেতে পারি। বিশ্ব জলবায়ু সম্মেলনের শেষ পর্যায়ে এসে ক্ষতিপূরণ আদায়ে দর কষাকষি আরও জোরালো করছে স্বল্পোন্নত ও ক্ষতিগ্রস্ত দেশগুলো। সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বাংলাদেশের বেসরকারি সংস্থাগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করছে। ব্রাজিলের বেলেমে আয়োজিত জলবায়ু সম্মেলন থেকে প্রসূন আশিস, সময় সংবাদ। সঠিক আবেদনের মাধ্যমে ফ্যামিলি ভিজিট সহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা এখন মাত্র 5 মিনিটেই পাচ্ছেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। শিথিল করা হয়েছে বেশ কিছু শর্ত, তবে অপব্যবহার হলে আবারও বন্ধ হতে পারে এই সুবিধা। কুয়েত থেকে বিস্তারিত মঈন সুমনের রিপোর্টে। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও খুলেছে কুয়েতের ফ্যামিলি ভিজিট ভিসার দরজা। হাজারো প্রবাসী এখন স্বজনদের নিয়ে আসতে পারছেন কুয়েতে। ভিসার মেয়াদ 30 দিন থেকে বাড়ানো হয়েছে 90 দিনে। এছাড়াও 1 বছরের মাল্টিপল ভিজিট ভিসাও পাওয়া যাচ্ছে। তবে মাল্টিপল ভিসায় কুয়েতে প্রবেশ করলে প্রতিবার সর্বোচ্চ 1 মাস অবস্থান করে কুয়েত ত্যাগ করতে হবে। নতুন প্ল্যাটফর্মে 4টি প্রধান ক্যাটাগরির ভিসা আবেদনের সুযোগ রয়েছে। সেগুলো হলো ট্যুরিস্ট, ফ্যামিলি ভিজিট, বিজনেস ও গভর্নমেন্ট ভিসা। ডিজিটাল সিস্টেমে আবেদনকারীর সকল তথ্য আপলোডের পরে শুরু হচ্ছে প্রক্রিয়াকরণ। যাচাই শেষ হলেই মাত্র 5 মিনিটে ইলেকট্রনিক ভিসা পৌঁছে যাচ্ছে আবেদনকারীর ইমেলে। কুয়েত সরকারের এই মানবিক সিদ্ধান্তে স্বস্তিতে প্রবাসীরা। বেতন শর্ত শিথিল হওয়ায় অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেছেন কুয়েতে। তবে অভিজ্ঞতার মতে সুযোগের অপব্যবহার হলে হুমকির মুখে পড়বে পুরো বাংলাদেশি কমিউনিটির ভবিষ্যৎ। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই স্বজনদের দেশে ফেরত পাঠানো বাধ্যতামূলক বলেই মনে করেন তারা। কুয়েতে ভিজিট ভিসায় কাজ করা বা ভিসা রূপান্তরের চেষ্টা সম্পূর্ণ বেআইনি। আইন ভাঙলে ভিজিটরকে নির্বাসন এবং স্পন্সরকেও শাস্তির মুখে পড়তে হবে। অনেকদিন পরে ভিজিটও খুলছে, ভিসাও খুলছে, সবাই খুশি। তো দয়া হইরা দেশের যাতে কোনো খারাপ কিছু না হয় এটা করবেন। আপনারা যারা আনতেছেন বা আনবেন, আনার পরে সময় মতো দেশে পাঠিয়ে দিবেন, না তো আমাদের সমস্যা হবে। ভিজিটগুলো যারা আসবে তাদেরকে টাইমের ভিতরে ইনশাল্লাহ ওদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে আমাদের সমস্যা হবে না। বিশ্লেষকদের মতে কুয়েতে 3 লাখেরও বেশি বাংলাদেশির ভবিষ্যৎ সুরক্ষায় সম্মিলিত সচেতনতা ও আইন মানাই হতে পারে উন্মুক্ত শ্রমবাজারের পথ। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। প্রবাসী ভোটার নিবন্ধনে পোস্টাল ভোট বিলের উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এখন থেকে প্রবাসীরা এই অ্যাপে নিবন্ধিত হয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন। আর এই অ্যাপটির উদ্বোধনের মধ্য দিয়ে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও বসবাসরত প্রবাসীদের নাগরিক অধিকার রক্ষা হয়েছে বলে জানান বাংলাদেশ হাই কমিশনার। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা পোস্টাল ভোট বিডি অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে অনলাইনে যুক্ত ছিলেন মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশন এবং প্রবাসী বাংলাদেশিরা। অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে
হাইকমিশনে উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রবাসীদের আরও দ্রুত ও সহজে হাইকমিশনের সেবা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়। এছাড়া ডিজিটাল অ্যাপটির উদ্বোধনের মাধ্যমে বিভিন্ন দেশের মতো মালদ্বীপেও বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা হয়েছে বলে মন্তব্য করেন হাইকমিশনার। আমরা আশা করি যে এখানে যে সকল প্রবাসীরা আছে তারা তাদের ভোট দেওয়ার মাধ্যমে তাদের নাগরিক অধিকারকে সম্পূর্ণ করবে। এই প্রথম কিন্তু প্রবাসীরা ভোট দেওয়ার অধিকার বা ভোট দিতে পারবে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। কিভাবে প্রবাস থেকে নিবন্ধিত হয়ে ভোট দেওয়া যায় এই জিনিসটা আমরা মূলত জেনেছি। এটা আমরা আমাদের মালদ্বীপ প্রবাসী এবং কি সাংগঠনিকভাবে আমরা জিনিসটা প্রবাসীদের মাধ্যমে জানিয়ে দিব। আমরা যে 24 আন্দোলনে যে ভূমিকা রাখতে পারছি নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের নাগরিক অধিকার ভোট প্রয়োগ করে যেন আমরা ঐতিহাসিক ভূমিকা পালন করতে পারি। মালদ্বীপে প্রায় লাখের অধিক প্রবাসী বাংলাদেশির বসবাস। সময় সংবাদ, মালদ্বীপ। প্রবাসীদের ভোট দেওয়ার প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পোস্টাল ভোট বিডি অ্যাপ উদ্বোধন করায় আনন্দিত আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। তবে অনেক প্রবাসীর পোস্টাল কোড না থাকায় কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। শিবলি আল সাদিকের রিপোর্ট। সংযুক্ত আরব আমিরাতে 15 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। প্রথমবারের মতো মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন সম্পন্ন করে ত্রয়োদশ সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে যাচ্ছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভোটার অ্যাপস বা পোস্টাল ভোট বিডি উদ্বোধনের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ব্যাপক প্রচারণার মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম জোরদার করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। এই সময় পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়াল মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন। আমাদের যে গুগল প্লে স্টোর এবং অ্যাপল যে অ্যাপ স্টোর আছে সেখানে পাওয়া যাবে। তো আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে প্রবাসীরা এই অ্যাপের মাধ্যমে নিজেদেরকে নিবন্ধন করে ভোট প্রদান করতে পারবে। এদিকে নির্বাচন কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তারা জানান 1.5 কোটি প্রবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এই অ্যাপটি চালু করা হলো, উদ্বোধন করা হলো, এর মাধ্যমে আমি মনে করি বাংলাদেশে প্রবাসীদেরকে গণতন্ত্রের সাথে একটি সেতুবন্ধন সৃষ্টি করা হলো। আমরা ভোট দিতে পারবো বললে হবে না, এখানে যেহেতু অনেকগুলো প্রসেস পালন করতে হবে, এগুলো অনেক কঠিন কাজ, এগুলোকে সহজ করে তুলতে হবে। অর্ধশিক্ষিত মানুষ বেশি প্রবাসের মধ্যে, কিন্তু তাদের কাছে কিভাবে অ্যাপসটা কমপ্লিট ডাউনলোড করা যায় এটা আমাদের সামাজিকভাবে আমরা কাজ করব। দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশিরা জানান অসংখ্য প্রবাসীর পোস্টাল কোড না থাকায় কিভাবে ব্যালট পেপার সংগ্রহ করবেন তা নিয়ে প্রবাসীদের মাঝে উৎকণ্ঠা রয়েছে। 7টা স্টেট থেকে কিভাবে মানুষ সহজভাবে ভোট দিতে পারবে এই বিষয়গুলো আমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে মিশনের দায়িত্ব হলো আমাদেরকে জানানো। প্রবাসীদের যে ভোটের অধিকারটা সেইটা যাতে সফল হয় সেই উদ্দেশ্যে বাংলাদেশ সরকার এবং ইলেকশন কমিশনের কাজ করার দরকার। যার যার পছন্দের প্রার্থী এবং পছন্দের দলকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারবে। সেজন্য নির্বাচন কমিশনারকে স্বচ্ছ এবং সুন্দর নির্বাচন উপহার দিতে হবে। 19 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত দেশগুলোতে ভোটার নিবন্ধনের কার্যক্রম চলবে। ডাকযোগে ব্যালট আনা নেয় প্রতিটি প্রবাসীর জন্য বাংলাদেশি টাকায় 700 টাকা ব্যয় বহন করবে কমিশন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের খবর। 7 বছর পর ঘরের মাঠে টেস্টে হোয়াইট ওয়াশ করার সুযোগ বাংলাদেশের সামনে। প্রতিপক্ষ আয়ারল্যান্ড হলেও সাবধানী টাইগার হেড কোচ। মুশফিকের 100তম টেস্টের জন্য এ ম্যাচ একটু বেশিই বিশেষ। মিস্টার ডিপেন্ডেবলের পেশাদারিত্বে মুগ্ধ ফিল সিমন্স। মুশির অর্জন অনুপ্রেরণা আইরিশ ক্রিকেটারদের কাছেও। তার ক্যারিয়ারের 100 টেস্টের সাক্ষী হতে মুখিয়ে আছে তারাও। মিরপুরে ম্যাচ শুরু হবে সকাল 9:30টায়। গেল বছর পাকিস্তানের পর আবারও টাইগারদের সামনে সুযোগ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার। এবার লড়াই আয়ারল্যান্ডের সঙ্গে, যাদের বিপক্ষে সবকিছুতেই এগিয়ে বাংলাদেশ। তবে এই টেস্ট বিশেষ ভিন্ন কারণে। মিরপুর টেস্টের মধ্যমণি মুশফিকুর রহিম 100তম টেস্টে মাঠে নামবেন মিস্টার ডিপেন্ডেবল। স্মরণীয় করে রাখতে চায় বিসিবিও। পুরো দল মুশির এমন অর্জনে গর্বিত। হেড কোচ ফিল সিমন্স মনে করেন সে সবার জন্য অনুপ্রেরণা। প্রত্যাশা ক্যারিয়ারটা আরও লম্বা হবে মুশির।
সে একজন কিংবদন্তি। এত বড় অর্জনের আসল রহস্য ক্রিকেটের প্রতি তার নিবেদন। অল্প কয়েকদিন তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তার পেশাদারিত্ব দারুণ। তার মধ্যে এখনো অনেক ক্ষুধা আছে, যেমনটা 150 টেস্ট খেলতে চাওয়া ক্রিকেটারদের মধ্যে দেখা যায়। ক্রমাগত ভালো করতে চায়, প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যার কারণেই সে এখানে। পুরো দেশ তাকে নিয়ে গর্বিত। শততম টেস্ট খেলা মুশফিক আয়ারল্যান্ড দলের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা। আইরিশ ক্রিকেটারদের কাছে তার 20 বছরের ক্যারিয়ার একটা বড় দৃষ্টান্ত। দেশের হয়ে 100 টেস্ট খেলা দারুণ একটা অর্জন। আমাদের জন্য ব্যাপারটা অনুপ্রেরণাদায়ক। 20 বছরের ক্যারিয়ারে সে সব মিলিয়ে অসাধারণ একজন ক্রিকেটার। 2 দশক এভাবে খেলে যাওয়া মোটেও সহজ কিছু নয়। তবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া আয়ারল্যান্ডও, যদিও সেই সুযোগটা একদমই দেবে না বাংলাদেশ। ঘরের মাঠে সবশেষ 2018 সালে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করেছিল লাল সবুজ। আগের ম্যাচে অভিষেক হওয়া হাসান মুরাদকে নিয়ে আশাবাদী হেড কোচ। বড় স্বপ্ন মাহমুদুল হাসান জয়, শান্ত, সাদমানদের নিয়েও। মিরপুরের উইকেট নিয়েও নিশ্চিন্ত সিমন্স। দেখুন, এটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে খেলা উইকেটের মতো একদমই নয়। মোটামুটি ভালোই মনে হচ্ছে। প্রথম 2-3 দিন ব্যাটারদের জন্য যথেষ্ট ভালো থাকবে, এমনটাই চাওয়া ছিল আমাদের। দলের পরিবেশও ভালো। সিলেটে অভিষেক টেস্টে হাসান দারুণ করেছে। এ ম্যাচে সুযোগ পেলে ভালো কিছু করবে আশা করছি। সিরিজের শেষ টেস্টে উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবে না বাংলাদেশ। আগের ম্যাচে একাদশ নিয়েই মাঠে নামতে পারে টাইগাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে মুশফিকুর রহিমের 100তম টেস্ট ঘিরে নানা আয়োজন বিসিবির। প্রথমে মাঠে মুশফিককে সম্মান জানাবেন টাইগার ক্রিকেটাররা। আমন্ত্রণ করা হয়েছে লর্ডসে মুশফিকের প্রথম টেস্টের সতীর্থদের। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার তার হাতে তুলে দেবেন সেই অভিষেকে পরানো ক্যাপ। এছাড়া সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিশেষ সম্মাননা স্মারক দেবে মুশফিকের হাতে। লর্ডসে যাত্রাটা শুরু হয় 2005 সালে। 17 বছর বয়সী সেই ছোট্ট মুশফিক ধীরে ধীরে বনে যান দেশের ক্রিকেটের অন্যতম ভরসা। তকমা পান মিস্টার ডিপেন্ডেবল। সেই মুশি এখন অপেক্ষায় প্রথম ক্রিকেটার হিসেবে 100তম টেস্ট খেলার। এই ম্যাচ ঘিরে বিসিবিও করছে নানা আয়োজন। সচিন মাহেলাদের পাশে এখন থাকবে মুশফিকের নাম। বিশ্বের 83তম ক্রিকেটার হিসেবে যিনি খেলবেন 100টি টেস্ট। এই ম্যাচ ঘিরে মুশফিকও বেশ রোমাঞ্চিত। এদিন গণমাধ্যমে কথা না বললেও ঠিকই গণমাধ্যম কর্মীদের ডেকে নিয়ে যান তিনি। তাদের সঙ্গে অনেকক্ষণ করেন আলাপচারিতা। একসাথে ফ্রেমবন্দিও হন মুশফিক। মুশফিকের অর্জন দেশের ক্রিকেটের জন্য অনেক বড় গর্বের। এই ম্যাচ ঘিরে বিসিবি যে বিশেষ আয়োজন করবে সেটা বলা বাহুল্য। মুশফিকের লর্ডসে খেলা সেই সতীর্থদের আমন্ত্রণ জানিয়েছে মিরপুরের এই টেস্টে, যেখানে হাবিবুল বাশার, যিনি মুশফিককে অভিষেক ম্যাচে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন, তিনি থাকবেন মাঠে এবং তার হাত দিয়েই হয়তো আবারও মুশফিককে পরানো হতে পারে তার যত্নে রাখা সেই ক্যাপটি। এছাড়া মাঠে উপস্থিত থাকবে মুশফিকের পরিবারের সকল সদস্য। বাংলাদেশ এবং আয়ারল্যান্ড 2 দলের ক্রিকেটাররাই মুশফিককে সম্মান জানাবেন। এছাড়া বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হবে মুশফিকের হাতে। সব বোর্ড পরিচালকরাই উপস্থিত থাকবেন মুশফিকের এই বিশেষ দিনে। গণমাধ্যম কর্মীরাও মুশফিকের এই দিনটা স্মরণীয় করে রাখতে চান। বিশেষ উপহার দেওয়া হবে মুশফিককে। এছাড়া বিসিবির থাকবে আরও নানা আয়োজন। সেগুলো কি জানতে চোখ রাখতে হবে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্টের দিকে। মিরপুর শেরি বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো ক্রিকেটারের 100 টেস্ট খেলা অনেক বড় অর্জন। 2 দশকের টেস্ট ক্যারিয়ার মুশফিকুর রহিমের, যে পথটা মোটেও সহজ ছিল না বলে মন্তব্য করেছেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে 100 টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। বাংলাদেশের একজন 100 টেস্ট খেলছেন, কিভাবে ডিসক্রাইব করবেন বিষয়টা? হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট। আপনি একটা জিনিস চিন্তা করেন, মুশফিকের আগে যারা ডেবু করেছে তারা 100তম টেস্ট খেলে রিটায়ারও করে ফেলেছে। অ্যালেস্টার কুক ফর অ্যান এক্সাম্পল। বাট মুশফিকের জন্য এই রোডটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, বিকজ অনেক সময় এমন সময় ছিল বছরে 1টা টেস্ট হইতো, 2টা টেস্ট হইতো, 1 বছর কোনো টেস্ট নাই, আবার 2টা টেস্ট। এভাবে করে করে একটা ব্যক্তি নিজেকে ফিট রেখে তার পারফরমেন্স ঠিক রেখে 100টা টেস্ট ম্যাচ সে যদি কমপ্লিট করতে পারে, এটা নট অনলি ফর মুশফিকুর রহিম, ইট ইজ আ ম্যাটার অফ সেলিব্রেশন ফর বাংলাদেশ ক্রিকেট। এটা একটা সেলিব্রেশন হওয়া উচিত যদি মুশফিক 100টা টেস্ট
কমপ্লিট করতে পারে, ইটস এ হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট আমার কাছে মনে হয়। সো আই রিয়েলি উইশ যে সে হেলদি থাকুক, ফিট থাকুক, আর এই ফিটটা সে অবশ্যই অ্যাচিভমেন্ট করুক। ডেফিনেটলি আই উইল বি দেয়ার। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেটার যারা টেস্ট ক্রিকেটার ছিলেন প্লাস যারা টেস্ট ক্রিকেট খেলনে নাই, তাদের প্রত্যেকটাই মাঠে উপস্থিত থাকা উচিত, জাস্ট টু সেলিব্রেট যে সামওয়ান ফ্রম বাংলাদেশ ইজ প্লেইং 100 টেস্ট। মুশফিকুর রহিম কিংবদন্তি, ইয়াংস্টারদের জন্য রোল মডেল। ডিসিপ্লিনার নিবেদনের কারণে এই মাইলফলক স্পর্শ করতে পারছেন মিস্টার ডিপেন্ডেবল। ১০০তম টেস্টের আগে মুশফিককে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটাররা। ১৫৫ টেস্টে মাত্র ২৪ জয়, ১৯টি ড্র আর হার ১১২ ম্যাচে। এলিট ফরম্যাটে গর্ব করার মতো তেমন কিছু নেই বললেই চলে। সেই দলটারই একজন খেলতে নামছেন নিজের ১০০তম টেস্ট। বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে বিশেষ করে টেস্ট খেলুড়ে ক্রিকেটারদের মুশফিকুর রহিমের মাইল ফলক নিয়ে রোমাঞ্চের শেষ নেই। হ্যাটস অফ টু হিম, মানে হ্যাটস অফ টু হিম, মুশফিকুর রহিম, হ্যাটস অফ টু মুশফিকুর রহিম। ১০০ টেস্ট ম্যাচ যারা খেলেছে, আপনি যদি সেই নামগুলি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মুশফিকুর রহিম মানে কি অ্যাচিভ করেছে। সবাই ১০০ টেস্ট ম্যাচ খেলতে পারে না, শুধুমাত্র এই ক্রিকেট খেলার যারা লিজেন্ড তারাই ১০০টা টেস্ট খেলতে পারে। এটা খেলতে হলে আপনাকে ১০০ টেস্ট খেলার মধ্যে ফিট থাকতে হবে। আমাদের যত ক্রিকেটার নতুন উঠে আসছে, এখন যারা খেলছে, যারা পরবর্তী খেলবে, তাদের সামনে একটা বাউন্ডারি সেট করে দিয়ে গেল, যেটা টপকাতে হলে সবাইকে অনেক পরিশ্রম করতে হবে। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পর থেকে টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা বেড়েছে। মুশির সেঞ্চুরি গেম সেলিব্রেশনে তর সইছে না সংশ্লিষ্টদের। একসাথে আর কি খেলার সুযোগ ছিল। আমি যখন শেষের দিকে মুশফিক তখন কেবল ডেবু হয় লর্ডসে, তো সেই মুশফিক এখন প্রায় অনেক বছর খেললেন এবং মানে আমি বলবো যে ১০০ টেস্ট ম্যাচ খেলছে, বিশাল বড় অ্যাচিভমেন্ট। ইয়াং প্রমিজিং যারা আছে এবং বিশেষ করে ন্যাশনাল টিমে যারা খেলছেন তাদের এরকম মাইল ফলক চিন্তা করা উচিত যে মুশফিক ভাই যদি ১০০ খেলতে পারে, কেন হোয়াই নট আমি ১১০, কেন আমি ১২০। বাংলাদেশ ঋণী থাকবে সবসময় তার কন্ট্রিবিউশনের জন্য, এবং আমি মনে করি যে আমাদের হিউজ একটা তাকে সম্মাননা দেওয়া উচিত। তার টেস্ট ক্রিকেটে রেগুলার হয়েছে কিন্তু আমার ক্যাপ্টেন্সিতেই। ২০০৭-এ যখন আমি ক্যাপ্টেন হলাম, ৩ টেস্ট ম্যাচ খেলতে গিয়েছিলাম। পাইলট ভাই টিমের সাথে ছিল এবং পাইলট ভাই প্রথম টেস্ট খেলার পরে পাইলট ভাই নিজের থেকে আমাকে বলেছেন যে আশরাফুল, তুমি কোনো ওয়ারি হয়েও না, যে যদি আমাকে ড্রপ আর কি রেস্ট দিতে চাও, মুশফিককে আনতে চাও টেস্ট ম্যাচে, তুমি ইজিলি করতে পারবা। তো যখন পাইলট ভাই নিজের থেকে বলেছেন, আমি কিন্তু সেকেন্ড টেস্টে পাইলট ভাইকে রেস্ট দিয়ে মুশফিককে খেলিয়েছিলাম। আমি খুবই লাকি মনে করছি বাংলাদেশের প্রথম ক্রিকেটার ১০০ টেস্ট খেলবেন এবং আমি ওই ড্রেসিং রুমে থাকবো। মুশফিক সবার রোল মডেল হওয়া উচিত। আমার উইশ থাকবে যেন বড় বড় 100 করে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেখ হাসিনা ও কামালকে ফেরাতে তোড়জোড়, সাজার পরোয়ানা সহ ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করছে প্রসিকিউশন। দিল্লিকে চিঠি দিচ্ছে ঢাকা। দলীয় কার্যক্রম নিষিদ্ধ ও নিবন্ধন স্থগিত থাকায় নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। ডাচ উপমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। ভোট হবে উৎসব মুখর। জ্বর আর শরীরের ব্যথা, বমিও থামছে না, আর এদিকে ডায়াবেটিস কন্ট্রোলও আসছে না। শীতেও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, শহরের পাশাপাশি ছড়াচ্ছে গ্রামেও। রাজশাহী মেডিকেলে গড়ে প্রতিদিন ভর্তি ৪০ জন। মশা নিধনে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দুষছেন সাধারণ মানুষ। রমজানের আগেই বাড়ছে ছোলা, খেজুর সহ ৬টি ভোগ্যপণ্যের আমদানি। ২ মাসে ঋণপত্র খোলা বেড়েছে ২৯৪%। এলসির মার্জিন নির্ধারণে হস্তক্ষেপ করছে না কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল ভোরের সময়। সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী মনির হোসেন। ধন্যবাদ নিবিড় আপনাকে। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।